আজ থেকে 5 বছর আগের 31শে অক্টোবর, এখনকার মতো ঝিম ধরানো করোনার বিকেল। উদ্দীপ্ত কোন এক বিকেলে বুয়েট ক্যাফেটেরিয়ায় চা খেতে খেতে কারো মাথায় প্রশ্ন এসেছিল, বুয়েট ক্যাম্পাসে আমাদের নিজেদের একটা রেডিও থাকলে কেমন হয়। সেই থেকে শুরু, মাঝে হঠাৎ বিরতি, তবে সব বাধা পেরিয়ে আবার আসিয়াছি ফিরে 18 এর জয়ধ্বনির সাথে। 2020 সালে নিউ নরমালের মধ্যে ফিরে এসেছে বুয়েট রেডিও নতুন আয়োজন। আজকে আমরা নতুনেরা আড্ডা দেব শুরুর সেই কারিগরদের সাথে, তাদের সূচনার গল্প, হলের রুমে বসে সারা বিশ্বের কাছে ক্যাম্পাসের সুর পৌঁছে দেওয়ার গল্প। আজকের আড্ডায় আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন তানভীর এহসানুর রহমান ভাই, পুরকৌশল বিভাগ 89 ব্যাচ, পার্থপ্রতিম দাস দা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 13 ব্যাচ, সঞ্জীব সূর্য দা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 13 ব্যাচ এবং বুয়েট রেডিওর প্রথম অনুষ্ঠানের আরজে। শুরু করতে যাচ্ছি আড্ডা। প্রথম প্রশ্ন, 2015 সালে আজকের এই দিনেই আপনাদের প্রথম স্ট্রিম শুরু হয়েছিল। আজকে আবার সেই রেডিওতেই কথা বলছেন, আপনাদের অনুভূতি কি? পার্থদা যদি শুরু করতেন। অনুভূতি আসলে আমার মানে নিজের চেয়ে আমার বেশি আসলে শাহাদের কথা বেশি মনে পড়ে। আমাদের সম্ভবত সেটা দ্বিতীয় বার্ষিকী ছিল। তখন হচ্ছে আমরা একটা লোগোর মধ্যে সবাই হচ্ছে লিখছিলাম যে কিছু একটা, যে লোগো একটা প্রিন্ট করা ছিল, তাতে লেখা হচ্ছিল যে কে কি চায় বা তাদের মনের কথা বুয়েট রেডিও নিয়ে। সেখানে শাহাদ একটা লাইন লিখেছিল যে একদিন গেস্ট হব। তখন ওই জিনিসটার কথাই মনে পড়ে যে হ্যাঁ, একদিন তাহলে গেস্ট হওয়া গেছে শেষ পর্যন্ত, এই আর কি। সাদ ভাই আপনি? আমার আসলে ওইটাই মনে পড়ছিল, একদিন গেছে। এছাড়া আসলে একটু অবাক লাগছে, মানে মনে হচ্ছে যে খুব বেশি দিন হয়নি মানে এরকম একটা অবস্থানে ছিলাম। সেখান থেকে এত দূরে, হাজার হাজার মাইল দূরে চলে আসছি এবং সেখান থেকে কথা বলতে হচ্ছে এখন অনলাইনে। মানে ব্যাপারগুলো কেমন জানি একটু অদ্ভুত, কিন্তু ভালো, সব মিলে আসলে খুব ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, খুবই ভালো লাগলো জেনে। আমরা সকলে আসলে জানতে চাই যে একদিন দুদিন করে অবশেষে বুয়েট রেডিও আজকে 5 বছরে পা দিল। এই দীর্ঘ যাত্রার মানে এই যে একটা ক্যাম্পাস যেখানে সবাই পড়াশোনা নিয়ে বিজি থাকে অথবা অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো নিয়ে বিজি থাকে, সেই ক্যাম্পাসে বসে হঠাৎ করে এত কিছু থাকতে আপনাদের মাথায় বুয়েট রেডিওর ভাবনাটা কিভাবে আসলো যে ক্যাম্পাসে একটা রেডিও করবেন, বা ভাবনাটা যখন আসলো সেটা এক্সিকিউট কিভাবে করবেন, এই চিন্তাগুলো কিভাবে আসলো, বা পরবর্তীতে কিভাবে প্ল্যান গুলো করলেন, বা কিভাবে অ্যাপ্রোচ করার ঝুঁকিটা নিলেন? যে একটা প্রজেক্টে হাত দিতে তো অনেক টাইম, অনেক এনার্জির প্রয়োজন হয়, আপনারা সেটা কিভাবে এক্সিকিউট করলেন? এই গল্পটা আমার মনে হয় আমরা সহ সকল শ্রোতা জানতে চাই। আপনারা যদি একটু বলতেন। সূর্যদা, পার্থ প্রতিম দা। হ্যালো। হ্যাঁ, সূর্য কি লাইনে আছে? হ্যালো, শোনা আচ্ছা, যাচ্ছে? হ্যাঁ সূর্য শোনা যাচ্ছে, বলতে পারো। তো তোর অনেক ফর্মালি কথা বলতেছিস, ভালো লাগছে আর কি ব্যাপারটা। আচ্ছা, আমার মনে হয় আচ্ছা, আমার মনে হয় যে ভাবনাটা কি আসছিল এই এই প্রেক্ষিতে পার্থ শুরু করুক, এরপর কিছুটা অ্যাড করি আর কি, পরে সাহায্য অ্যাড করতে পারবে। না, এটা আসলে মানে রেডিওর ব্যাপারটা এরকম ছিল যে আসলে ছোটকালে আমি তো কুমিল্লায় বড় হয়েছি। তো কুমিল্লার সবচেয়ে বড় সমস্যা ছিল যে মানে তখন, ছোটকাল বলতে আমি কখন বলবো, 2006 7 8 এইরকম টাইমটাতে। তো তখন হচ্ছে প্রথম প্রথম যে চাইনিজ মোবাইল গুলো খুবই ফেমাস হলো, যে খুবই অনেক জোরে স্পিকার থাকে, এফএম রেডিও আছে, এইটা আছে সেইটা আছে। কিন্তু কুমিল্লায় থাকার কারণে সমস্যা হয়েছে যে কোনো রেডিও স্টেশন আসে না। তো আমাদের বাসার একটা পার্ট ছিল যেখানে হচ্ছে স্টিলের একটা বেড়া বা একটা ওয়াল টাইপের ছিল। তো আমি হচ্ছে করতাম কি, মানে মোবাইলের সাথে তার প্যাঁচায়, স্টিলের সাথে তার প্যাঁচায় দিতাম। দেওয়ার কারণে ঢাকা থেকে হচ্ছে শুধু এবিসি রেডিওটা শোনা যেত কিছুটা। আর বেশিরভাগ কুমিল্লা একটু বর্ডারের সাইডে হওয়ার কারণে ইন্ডিয়ার কিছু রেডিও আসতো, তো অনেক কষ্ট করে কাহিনী করে রেডিও শোনা লাগতো। তো ওইটা হচ্ছে আমার রেডিওর প্রথম শোনা, যে হ্যাঁ রাত্রেবেলা। তো মাঝে মধ্যে শুক্রবারে ভূত এফএম চলতো রেডিও ফুর্তিতে।
তো ভূত এফএম, তারপরে এবিসি রেডিওতে কিছু প্রোগ্রাম ছিল, এইগুলা চলতো। এবিসি রেডিওতে খুব ভালো ভালো গান চলতো। তো তখন তো আর এমপি3 প্লেয়ার বা এই ধরনের জিনিসপত্র কেনার অবস্থাও ছিল না, বা গান শোনা বলতে হচ্ছে আমাদের হচ্ছে এখন সঙ্গীত বাংলা চ্যানেল, এছাড়া কোনো গান বলতে কিছু ছিল না। তো এই সবের মধ্যে হচ্ছে রেডিও শুনতাম, খুবই পছন্দের ছিল। তো যখন বুয়েটে আসলাম, তখন আমাদের প্রথম যেটা মাথায় কাজ করলো যে বাইরের দেশের ভার্সিটির প্রত্যেকটা ভার্সিটিতেই হচ্ছে একটা ক্যাম্পাস রেডিও থাকে, যেখানে মেইনলি ক্যাম্পাসে বিভিন্ন গল্প থাকে, তা তাদের নিয়ে কথা বলা হয়, এবং অ্যাক্টিভিটিটা পুরোটা ক্যাম্পাস ফোকাস করে হয়। কিন্তু বুয়েটের বয়স এত হয়ে গেছে, কিন্তু বুয়েটে কখনো এইটা দিয়ে কাজ হয় নাই। আসলে কাজ হয় না এটা বলা উচিত না, আগে কাজ হয়েছিল, কিন্তু সেটা আসলে মানে কোন একটা ব্যাচের সময় হচ্ছে সেটা নিয়ে মোটামুটি একটা অগ্রসর হয়েও সেটা আলটিমেটলি হয়নি। কারণ আলটিমেট তোমরা এটা দেখতে পারো যে ওইটা 2005-06 দিকে একটা রেডিও অন করা, একটা অনলাইন রেডিও অন করা খুবই স্ট্রাগল ছিল, যেখানে 2G ইন্টারনেট পাওয়া খুব কষ্ট ছিল। আমাদের সময়ও কষ্ট ছিল, কারণ হচ্ছে আমাদের সময় 3G আসলো কেবল, এবং স্টিল আমরা ওই স্পিড পেতাম না। এখন তোমরা 4G পাচ্ছ। তো এইভাবে প্রত্যেকটা জেনারেশনের জন্য জিনিসটা খুব টাফ ছিল। আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমরা একটা জিনিস করেছি যেটা হচ্ছে আমাদের জেনারেশন অ্যাডভান্টেজ নিয়ে, ওই সময় আমাদের যা টেকনোলজিক্যাল সাপোর্ট ছিল ওইটা নিয়ে আমরা তখন এটা শুরু করার সাহস করতে পেরেছি। তো প্রথম দিকে ওইভাবে আইডিয়া যে হ্যাঁ এরকম একটা কিছু তো করা যায়। তো এখানে আরেকজন নেই, আমাদের আরেক বন্ধু বাবু, সে হচ্ছে বনি। তো বনিকে আমি আসলে প্রথম বলি অনেকদিন রাত্রেবেলা যে বনি চল আমরা একটা রেডিও বানাই। তখন আমরা খুবই দুইজন খুব এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, তখন আমাদের আর ওই রেডিওর মতো মানে ওদের ইচ্ছা মতো গান চালাতে হবে না, আমরা নিজেদের গান নিজেরা চালাতে পারবো। তো ফার্স্ট এইটা ছিল আমাদের ইন্সপিরেশন যে হ্যাঁ আমরা নিজেদের গান নিজেরা চালাতে পারবো, এটা আমরা রেডিওর উপর নির্ভর থাকতে হবে না। তো এইভাবে আমাদের ফার্স্ট ফার্স্ট টাইমের মুহূর্তটা হচ্ছে আসলে এটা। তো এরপরে সূর্য বা হার বলতে পারে আসলে কিভাবে কি হলো। সূর্য বলুক। এক্সিকিউশন নিয়ে আসলে তেমন বলার কিছু না। আমার মনে হয় যে এখানে যারা কানেক্টেড ছিলাম আমাদের জন্য একবারে অনেক বেশি ভবিষ্যতে চিন্তা করে কেউ মনে হয় কিছু করে নাই, যে এটাকে একটি টেকসই রেডিওতে রূপ দিতে হবে, অনেক কিছু করতে হবে। তো আমি ছিলাম, সাজ ছিল, বনি ছিল, পার্থ, সবাই মিলে আসলে ওই যে ঠিক আছে আইডিয়া আসছে এটা করবো আর কি। তো করার জন্য তখন ঠিক আছে এটাতে কি কি প্রোগ্রাম করা যায়, অনেক এনথুজিয়াজম নিয়ে যে কি কি প্রোগ্রাম করলে মানুষ শুনবে, বা ওরকম কিছু ছিল না যে অনেক বেশি সবকিছু রেডি থাকতাম বা চিন্তা করতাম যে না আসলে 1 মাস পরে কি হবে। তো আহ, যেটা প্রশ্নটা ছিল যে আসলে এক্সিকিউশনটা কিভাবে হলো, আমার কাছে মনে হচ্ছে যে এক্সিকিউশনটা আসলে এখানে আমরা যারা কানেক্টেড ছিলাম সবাই আসলে অনেক বেশি উৎসাহী ছিলাম, এটাই সবচেয়ে বড় কারণ ছিল মেবি। আর দেখা যায় তো যে বুয়েট রেডিও ছাড়াও অন্যান্য অনেক কাজে আমরা যারা একসাথে এখানে ছিলাম অন্যান্য অনেক কাজে, মানে বুয়েট রেডিও বাদে অন্যান্য অনেক কাজে কানেক্টেড ছিলাম আর কি, বেঙ্গেজ ছিলাম একসাথে এই গ্রুপটা। তো দেখা গেছে যে আসলে আমরা একসাথে অনেক কিছু করতে গিয়ে সেটার মধ্যে আছে ঠিক আছে এইখানেও কাজ করি, ভাল লাগতেছে, কি কি করা যায়, কি কি নতুন ভাবে শো করা যায় বা কন্টেন্ট দেখা। আমার মনে আছে যে বুয়েট রেডিওর কন্টেন্ট বানানোর জন্য একটা সময় ইউটিউব ঘেটে, গুগল ঘেটে, উইকিপিডিয়া ঘেটে বাংলাদেশ বেতারে কি কি ধরনের প্রোগ্রাম আগে হতো, আকাশবাণীতে কি কি ধরনের প্রোগ্রাম হতো সেটাও ঘাটাঘাটি করছিলাম। তো জিনিসটা হচ্ছে আমার মনে হয় যে just আগ্রহ ছিল সবগুলা মানুষের একসাথে, এটা আর কি। সাত কিছু বলতে পারবে? এইখানে মানে আমার মনে হয় এক একজনের এক এক রকম আগ্রহ ছিল। আহ, পার্থর ছিল হচ্ছে একটা টেকনোলজিক্যাল জিনিস। আমি পার্থকে সবসময় দেখতাম যে একটা টেক কিছু একটা সেইখান মানে খুব অসম্ভব লাগতেছে, কিন্তু করে ফেলতেছে, সেটা পার্থ খুব ভাল লাগে। আমার মনে হয় ওইখান থেকে পার্থর আইডিয়া মানে ইচ্ছাটা ছিল মূল। তারপরে সূর্য বা ওদের হয়তো এরকম আইডিয়া ছিল যে আমরা কন্টেন্ট তৈরি করব এবং মানে নতুন একটা কিছু করতেছি, এই যে একটা এক্সাইটমেন্ট। আমার জায়গায় এটা ছিল হয়তো যে আমার গলা অনেকে শুনবে, আমাকে ওরা যখন প্রথম বলছে অনেক পরে এসে শো করবো, তুই আরজে হবি কিনা। তো এই যে আরজে হব, মানুষ বিশাল হিট খেয়ে যাব, আমার কাছে আসলে ওইটাই মূল এক্সাইটমেন্ট। তো ভার্সিটিতে থাকতে দেখা যায় যে অন্তত বুয়েট প্রজেক্ট শুরু করব, এবং এটার জন্য আসলে আমাদের খুব বেশি সাহস লাগে না, আমাদের আসলে উৎসাহ লাগে। প্রজেক্ট শুরু হবে এবং লং টার্মে এটা কি খুব কঠিন কি হবে
ভার্সিটি থেকে। ভাইয়ারা যদি আপনাদের এই রেডিও শুরু করার পেছনের চ্যালেঞ্জ গুলো বা যে প্রবলেম গুলো ফেস করেছিলেন ওটি নিয়ে একটু কথা বলতেন আর কি। এটা পারতো সবচেয়ে ভালো বলতে। ভাই চ্যালেঞ্জ সত্যি ছিল বলতে ওই খাওয়া খাওয়া দিত নাকি, এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল আসলে। ঠিক আছে, আসানুল্লাহ হল থেকে সোহরাওয়ার্দী দলে 5 তলায় উঠতে হতো। এই রাত্রেবেলা ডাইনিং করে সোহরাওয়ার্দী দলে 5 তলায় উঠতে অনেক কষ্ট ছিল। ওই মাঝে মধ্যে পার্থক্য বলতাম ভাই কিছু খাওয়াও, খাওয়াইতো না। তবে শোতে বড় ভাইরা আসলে ট্রিট দিতে নিয়ে যেত। হ্যাঁ, আজকে আমি এটা ভাবতেছিলাম যে হ্যাঁ আমরা একটা খুব ভালো টাইমে গেস্ট হতে পারছি আসলে। এই যে শো এর শেষে আমাদেরকে কাউকে খাওয়াতে হচ্ছে না, তো এটা একটা খুবই উইন উইন সিচুয়েশন আমাদের জন্য। অথচ ভাই আমাদের যারা 3টা গেস্ট আসতো পেন্ডিং তাদের রইল। প্রথমেই লাভ নেই আমাদের। বড় ভাইরা যখন গেস্ট হিসেবে আসতো তাদের পকেটে 1,500-2,000 টাকা ওরা নিয়ে আসতো। তো ওইটা হ্যাঁ, এবং হচ্ছে ওনারা আমার ওই মনে আছে স্যাক্রিফাইসটা যে করতে দিত। ওই প্রথম সময় সম্ভবত আমার আমার টিউশনি ছিল। ওই ভালো খাওয়াটা আমার অসাধারণ জিনিস। না, এখানে আমরা পাঁচটা স্যার প্রথম একটু স্ট্র্যাটেজিক্যালি বলতে পারে যে তোমরা হ্যাঁ আমার কাছ থেকে ট্রিট নিতে পারো, আসো চাইলে, কিন্তু যাইতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূর্য কিন্তু দেশে আছে, তো সূর্যের সাথে কন্ট্যাক্ট করে তোমরা হচ্ছে ট্রিটের ব্যবস্থা করতে পারো। ও হচ্ছে তোমাদেরকে যা খাইতে চায় ধরো এখন বুফে টুফে খাওয়াতে পারবে, কোনো ব্যাপার না। সো এটা তোমরা ভেবে দেখতে পারো। আর যদি সিরিয়াস নোটে কথা বলি, চ্যালেঞ্জ কি ছিল, সত্যি বলতে চ্যালেঞ্জ আসলে মানে যদি বলি যে মানে অর্গানাইজিং দিক থেকে শুরুর দিকে চ্যালেঞ্জ কি ছিল, সত্যি বলতে চ্যালেঞ্জ তেমন ছিল না। কারণ হচ্ছে যে তখন র্যাঙ্ক বেচ ছিল হচ্ছে 2015 সালে 10 ব্যাচ, 10.10 ব্যাচ। এবং ওনাদের পক্ষ থেকে যেই সাপোর্টটা ছিল আমাদের পক্ষে এবং এই বুয়েট রেডিওর পক্ষে, সেটা আসলে মানে আমি বারবার বলি, তাও বারবার বলেও হয়তো বা সেটা মানে মানে বুঝাতে পারবো না যে কতটা কতটা বেশি সাপোর্ট ছিল ওনাদের পক্ষ থেকে। তারপরে হচ্ছে 09 ব্যাচেরও তখন যারা যারা ছিল বা এর আগের ব্যাচের, যেমন প্রথমেই আমরা তখন হচ্ছে যখন বইটির প্রথম শুরু করি তখন এই আইডিয়াটা আমরা যখন মানে অ্যালামনাইদের কাছে পৌঁছে দিলাম, তখন অ্যালামনাইদের প্রথম কথাই ছিল যে হ্যাঁ আমরা কিন্তু মানে বুয়েটিয়ানদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা কিন্তু ক্যাম্পাসকে আসলে মানে আমি অন্য ক্যাম্পাসে জানি না, একটু বুয়েটিয়ান তো একটু ভাব নিয়ে বলতেই পারি আমরা ক্যাম্পাসকে খুব বেশি ভালোবাসতাম বা ভালোবাসি। তো এটা আমাদের অ্যালামনাইদের জন্য সত্য। ইভেন তোমরা যদি 90s এর দিকে বা কোনো দেখো যে ওনাদের সময়ও এক কর্নার বলতে একটা জায়গা ছিল, ওনারাও এখানে বসে থাকতো, এখানে গান গাইতো, এই করতো সেই করতো। তো ওই জিনিসটা কিন্তু একটা ট্রেন্ড হিসেবে চলে আসছে এবং সবাই ক্যাম্পাস কম বেশি মিস করে। তো তখন ওরা যখন জানলো যে হ্যাঁ আমি এই যে 8,000 মাইল দূরে থাকবো বা 5,000 মাইল দূরে থাকবো, বা ইভেন বাংলাদেশি থেকেও অনেকে বুয়েটে যাওয়ার সুযোগ হয় না, তো এত দূরে থেকেও আমি যখন একটু বুয়েটের ফিল পাবো যে ক্যাম্পাসে কি হচ্ছে, এই যে এখন যারা বড় হয়ে গেছে, যারা বড় হয়ে গেছে মানে হচ্ছে বুড়া হয়ে গেছে যারা, তো এই বুড়াদের কাছে যখন আমরা ছোটদের গল্প শুনি তখন হচ্ছে আমাদের মনে হয় ইস, সুন্দর একটা লাইফ। তো ওই জিনিসটা ওই ফিলটা যখন পাবে তারা জানলো, তখন হচ্ছে ওনাদের সাহায্য আসলে মানে খুবই এক্সট্রিম লেভেলের সাহায্য ছিল। মানে সবাই খালি বলতেছে তোমাদের কি, তোমরা আগে যাও, তোমাদের কি লাগবে শুধু বলো। তো ওই যে তানভীর ভাই, তারপরে জয়দীপ দা, 08 ব্যাচে তপেশ দা, এরকম আরো অনেকের নাম বলা যাবে যারা হচ্ছে এক বাক্যে আমাদেরকে বলছে হ্যাঁ তোরা করতে থাক, আমরা আছি। তো উইদাউট টেকনোলজিক্যাল ডিফিকাল্টিস আমার মনে হয় না তেমন কোনো বড় চ্যালেঞ্জ ছিল যেটা হচ্ছে আমাদেরকে বাধা দিছে। আমরা মোটামুটি ফ্লেক্সিবলই ছিলাম। আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে একটা বড় ঝামেলা ছিল, যে এটা সূর্য বা সাহাদ বলতে পারবে যে আমরা আসলে প্রত্যেক সপ্তাহে বসতে হতো, এই সপ্তাহে কি নিয়ে প্রোগ্রাম করা যায় বলতো, এই সপ্তাহে কি নিয়ে প্রোগ্রাম করা যায় বলতো। তো এইভাবে এই একটা সমস্যা ছিল হয়তো। শাহাদা সূর্য এই ব্যাপারে ভালো বলতে পারবে আসলে। কন্টেন্ট করাটা একটা একটা ভালো রকম মাথায় কিছু আসতো না। তো সূর্যর এবং ওদের আইডিয়া থেকে তৈরি করে, কিন্তু যেটা হতো কি মানে কন্টেন্ট তৈরি করতে গেলে দেখা যেত না কেউ আগে এটা কিছু একটা করে রাখছে। তো আমাদের নিজেদের তো হ্যাঁ এইটা খুব ভালো একটা সমস্যা ছিল। আর যেটা হয় বুয়েটের সবারই দেখা যায় যে যেহেতু আমরা আলাদা আলাদা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এক দলের হয়তো আজকে, তো এগুলা ম্যাচ করে এক বসা, এবং এটাও একটা আচ্ছা ভাইয়া, তো প্রায় রাতেই তো আপনারা হল থেকে শো স্ট্রিম করতেন,
তো হলের যদি কোনো মজার ঘটনা বা এমন কোনো ঘটনা যেটা এখনো শুনে হয়তো আমাদের শ্রোতা বন্ধুদের ভালো লাগবে, বা আপনাদের যদি কোনো মজার কোনো ঘটনা থেকে থাকে সেই সময়ে, তো সেটাও আমাদের শেয়ার করতে পারেন আমাদের শ্রোতা বন্ধুদের সাথে। পার্থ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। আমি সবসময় আগে কথা বলছি, হবে না? এবার সাহায্য সূর্য বলবে। আমি আচ্ছা আসলে আমি হারিয়ে একটা গেছি, জিনিস মনে করতে আমি হবে। একটা আমি একটা জিনিস জাস্ট পরিবর্তন লক্ষ্য করলাম যে এখনের আরজের অনেক বেশি সোবার আর কি। সাহাদ এত সোবার হতে কথা বলতো না। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, তাহলে তখন সূর্য ভাইয়া শুরু করেন বা সাহাদ ভাইয়া শুরু করেন, কেউ একজন। আচ্ছা আমি শুরু করি। মানে তখন আসলে অনলাইনে হতো না তো, মানে ক্যাম্পাসের ভিতর বসে করতাম তো, তখন হচ্ছে ক্যাম্পাসের বাতাস লেগে আমরা আসলে সোবার থাক। যাই হোক, তো আমার কয়েকটা ঘটনা খুব মনে পড়ে আসলে। এই একসাথে যখন কাজ করতাম ওগুলাই খুব মজা থাকতো, ছোট ছোট অনেক। কিন্তু দুইটা ঘটনা মনে পড়ে। 10 ব্যাচের র্যাক কনসার্ট আমরা লাইভ টেলিকাস্ট, সেইখানে মাঝখানে, তো সেইখানে এক জিজ্ঞেস করতে করতে এক আপুকে জিজ্ঞেস করতাম যে কেমন আমার প্রথমে ধারণা ছিল যে উনি হচ্ছে র্যাক ব্যাচের একজন, কিন্তু কোন এক কারণে এক পাশে দাঁড়ায় আছেন, উনি যাচ্ছে না। তো আমি বললাম এই যে আপনার বন্ধু বান্ধবরা মজা করছে, লাফালাফি করছে, জয়েন। তো তো যাই হোক, পরে জানতে পারলাম উনি আসলে বুয়েটের, উনি আরেক 10 ব্যাচের একজন, মানে র্যাক ব্যাচের একজন গার্লফ্রেন্ড। সেই ভাই আবার খুব রকচটা। তো সে একটু এই কথা বলার মাঝখানে সেই ভাই চলে আসছেন, সে আমাকে ধরে চার্জ করা শুরু করছেন, উনি ওনার গার্লফ্রেন্ড। এবং এবং কথার মাঝখানে মাঝখানে কি কি প্রশ্ন জিজ্ঞেস করছি সেগুলো জিজ্ঞেস করতে উনি বললেন আমি নাকি তার গার্লফ্রেন্ড, বলছি যে সবার তো ওইখানেই আমাকে মারবে। তো ওইখানে আমাদের আরো কিছু সিনিয়ররা ছিলেন, তারা এসে, এটা খুব মনে পড়ে এই ভাইকে। আম, এর পরের অংশটা বলবো কিনা মজার, যাই হোক, এর ভাইকে আমি অনেকদিন আর ক্যাম্পাসে দেখিনি। ওনাকে এর পরে যখন আমি প্রথম দেখলাম সেটা ছিল আরিপাতার ব্যান লিস্ট। যাই হোক, তো আরেকটা যেটা আমার খুব মনে পড়ে সেটা হচ্ছে আমরা একজন ভাইয়ের বাসায় গিয়ে অনুষ্ঠান, প্রাথমিক সেই বিখ্যাত শো হ্যাঁ হ্যাঁ, মনে বাপ্পি ভাই, আছে। বাপ্পি ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাপ্পি ভাইয়ের পুরো নাম কি জানো? আমি বাপ্পি ওয়াহিদ ইবনে রেজা। ওয়াহিদ ও ইবনে, বাপ্পি ভাই বললে চিনবে না ম্যাক্সিমাম মানুষ, ওয়াহিদ ইবনে রেজা হ্যাঁ বললে হ্যাঁ হ্যাঁ, হয়তো চেনার কথা। সো বিখ্যাত ওয়াহিদ ইবনে রাজা এসে আসলেন একবার। আমরা তো ধারণা করতাম যে এত সব দিক থেকেই বড় সড়ো মানুষ, এবং এত বড় মাপের একজন, এত কিছু করছেন, উনি আমাদেরকে পাত্তা দিবেন। তো দেখা গেল উনি খুবই খুবই আদর যত্ন করে বাসায় নিয়ে গেলেন, নিয়ে গল্প করলেন। এবং ওই অনুষ্ঠানটা মনে হয় আমার হোস্ট করা সবচেয়ে সহজ অনুষ্ঠান। কারণ আমার ধারণা, আমার মতে সবচেয়ে কঠিন কাজ এই হোস্ট করার হচ্ছে কথা চালায় যাওয়া, কথা চালানো কিভাবে। তো এই কথা চালায় যাওয়ার জন্য হচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন করতে হয়, কথা রিপিট, কথা বলতে, এবং অনেক এক্সস্টিং। কিন্তু এই একটা মাত্র অনুষ্ঠানে আমাকে কিছু করতে হয়, একটার পর একটা ঘটনা, উনি একটার পর একটা গল্প এবং উনি পুরো অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে মোটামুটি 10-15 মিনিট পর আমার মনে হচ্ছিল আমি আসলে আড্ডা দিচ্ছি। এবং এত অসাধারণ একটা অনুভূতি ছিল ওই দিন। এবং এবং আমরা এর পরে হচ্ছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গানে ভিডিও করলাম একসাথে করে। তারপর ভাই আমাদের অনেক কিছু খাওয়ালেন, অনেকগুলা বই হাতে দিলেন, দিয়ে এইটা খুব হ্যাঁ, ওয়াহিদ ইবনে রেজা ভাইয়ের শো এর কথা মানে বলতে গেলে ওই যে ওই দিন হচ্ছে আমাদের মানে লাক এত ভালোভাবে সাপোর্ট দিয়েছে যে আমরা হচ্ছে এই যে তোমাদেরকে টেকনিক্যাল ডিফিকাল্টির কথা বারবার বলতেছি, এটা ছাড়া আসলে আমাদের কোনো শো হয় নাই, মানে একটা শো হয় নাই এক্সেপ্ট এই ওয়াহিদ ভাইয়ের শোটা। এই শোটা আমরা ওনার বাসায় গিয়ে করেছিলাম, মানে গুলশানে। তো গুলশান না বনানী ছিল, বনানীতে ছিল। তো বনানীতে হচ্ছে ওইখানে ইন্টারনেট যাই হোক, আমরা খুবই ভয়ে ছিলাম যে হ্যাঁ এরকম একটা হাই ভোল্টেজ শো, উনার এখানে লিসেনার ও শুধু বুয়েটিয়ান থাকবে না, উনার ফ্যান ফলোয়ার পুরো বাংলাদেশেই প্রচুর। তো এইখানে যদি একটা সমস্যা হয়, মান ইজ্জত শেষ।
ঠিক আছে, আমরা ভিতরে ভিতরে বুয়েট রেডিওতে যা খুশি তা করি, আমাদের পোলাপানি শুনে, শোনার পরে সেটা উল্টাপাল্টা যাই হোক ব্যাপার না, আমাদের পোলাপানি আমাদেরকে গালি দেয়, ওটা ব্যাপার না। কিন্তু বাইরের মানুষজন যখন গালি দিবে তখন ব্যাপারটা খুবই অকওয়ার্ড। তো আমরা হচ্ছে ওই দিন এতটাই লাকি ছিলাম যে ওই দিন আমাদের কোনো সমস্যা হয় নাই। আমাদের 3টা মাইক ছিল, 3টা মাইকের একটাও ওই দিন নয়েজ আসে নাই, যেগুলোতে রেগুলার নয়েজ আসতো। তারপরে হচ্ছে আমাদের কোনো কিছুতেই কোনো সমস্যা হয়নি শুধু। আর আমার শুধু মনে পড়ে যে হ্যাঁ, আমি সেটআপটা জাস্ট অন করে বসেছিলাম আর হা করে লোকটার দিকে তাকাইছিলাম। সাহাদ যেটা বললো, সাহাদ মনে হয় কোশ্চেনিয়ারও রেডি করে নিয়ে গিয়েছিল যে কি কি কোশ্চেন করবে, এবং আমার মনে হয় সেটাতে হাত দেওয়া লাগে নাই শেষ পর্যন্ত। না, কিছুতে হাত দেওয়া। তো ওইভাবে চলতেছিল। আমরা আবার প্রশ্ন করার জন্য, সাহাদ ছিল না কনফিডেন্ট যে এত বড় মানুষের সাথে কথা বলবে, আমরা কোশ্চেন করার জন্য আরো 2জনকে নিয়ে গেছিলাম, 11 ব্যাচের তানজিম ভাই আর জ্যোতি ভাই, যে হ্যাঁ উনারা হচ্ছে ফিল্মের মানুষ, ফিল্ম টিল্ম বানায়, উনারা ভালো কোশ্চেন করতে পারবে। উনারাও যে মাইক হাতে বসছিল, মানে উনারাও কোনো কোশ্চেন করে নাই আলটিমেটলি হচ্ছে। উনি মানে ওই শোটা আসলে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট শো। তোমরা যদি রেকর্ডিং শুনো তাহলে বুঝবা যে উনি এত জলি মানুষ। ইভেন এখনো কোনো কাজে যদি বা কোনো কিছু উনাকে নক দিই, উনি হচ্ছে এত ব্যস্ততার মধ্যেও, মানে উনার বুয়েটের ছোট একটা ভাই উনাকে নক দিছে, এবং উনি এত সুন্দরভাবে কথা বলে। রিসেন্টলি উনি বুয়েটে আরো শো করেছে মনে হয় তো, এবং আমার এবং কোনো কোনো জুনিয়ররা ওর সাথে কথা বলছে, এবং আমার মনে হয় সেম এক্সপিরিয়েন্সই হয়েছে যে উনি খুবই চমৎকার একটা মানুষ। এবং তখন আমরা নাম না জানা এই সেই মানুষজন যারা হচ্ছে মানে একটা রেডিও খুলে বসে আছে অনলাইনে, এবং উনি এখানে গেস্টে চলে আসছেন, মানে এই যে মানে অমায়িক বিহেভিয়ারটা, এবং আমাদেরকে যে পরিমাণ অ্যাপ্রিসিয়েট করেছিল। যদি শাহাদের মনে পড়ে যে উনি হচ্ছে শেষ পর্যন্ত আমাদের কিরকম বলতো, তোমরা হচ্ছে যখন বাইরে অ্যাপ্লাই করবে তোমরা বড় করে লিখবে তোমরা রেডিওতে কাজ করছো, দেখবে তোমাদের কেমনি নিয়ে হ্যাঁ, নিছে। হ্যাঁ, হ্যাঁ। যদিও এটা হয় নাই, কিন্তু এটা বলেছিল নি। শাহাদ কি ও রেডিওর জন্য আমি নিচ্ছে আমি নাকি? আমি করছি। আমি, হ্যাঁ, আমাকে হচ্ছে এই এখন যেখানে চাকরি করে এখানে ইয়ে করছি। কি করতাম আমি, মানে এছাড়া কি করছি, কোডিং ছাড়া তখন আমি রেডিওতে। আর তারপরে কি বলছে? তারপরে হ্যাঁ, মানে তারা বেশ, আমি ঠিক নিশ্চিত না তারা আসলে ওইটা এপ্রিসিয়েট করছে না, মানে এই বিদেশি লোকজন সবকিছু এইভাবেই ইয়ে করে কিনা, রেসপন্ড করে কিনা। যাই হোক, ভালোই মনে হয়। হ্যাঁ, তো তোমরাও যদি এই যে রেডিওতে কাজ করতেছো, তোমাদের হচ্ছে বিদেশে ধরো চাকরি বাকরি নিশ্চিত, চিন্তা করো না। ঠিক আছে, যদি না পাও পরে আবার এসে মাইর দিও না কিন্তু। ভাই এটা শুনে তো আমাদের রেডিওতে হচ্ছে অনেক অনেক আর্জে আর অনেক অনেক টেকনিক্যাল লোক পাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এই আমাদের তো নেক্সট কোশ্চেনটা নতুন নতুন সমস্যা আসতেছে। আমাদের নেক্সট কোশ্চেনটা এর সাথে অনেকটা রিলেভেন্ট। আপনারা এখন যে কথাগুলো বলছেন সেটার সাথে, রেডিওর অনেকগুলো শো এর মধ্যে আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি প্রিয় শো কোনটা ছিল, বা এমন কোন আইডিয়া বা প্ল্যান কি ছিল যেটা করেছিলেন হয়তো এক্সিকিউট করা হয়নি পরে, এরকম কিছু? আইডিয়া চুরির আমার চেষ্টা মনে করতেছে পড়ে পোলাপান, খুবই চালাক। আমার মনে পড়ে আমাদের একটা চেষ্টা ইয়ের জন্য, যুদ্ধের ইয়ে নিয়ে, বুয়েটিয়ান যারা ছিলেন তাদের নিয়ে, তাদের কিছু ইন্টারভিউ নিয়ে সেগুলো একসাথে করার চেষ্টা করছি। তো ওইটা মনে হয়। আমার এখন পর্যন্ত পার্সোনাল ফেভারিট শো এই যে ওয়াহিদ ভাইয়ের শোটা, তো অবশ্যই টেকনিক্যাল ডিফিকাল্টি এবং ফ্লো অফ শো এর জন্য খুবই ফেভারিট। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে এখনো আমাদের প্রথম শোটা, বিদা ভাইয়ের সাথে যে শোটা ছিল। তো ওই শোটার মধ্যে অনেক সমস্যা হয়েছিল যে আমাদের সবকিছু খুব ভালো রান করতেছে, জাস্ট প্রোগ্রাম শুরু হওয়ার 5 মিনিট আগে ল্যাপটপ গেছে হ্যাং হয়ে বন্ধ হয়ে গেছে, এবং আমাদের তখন মাথায় হাত যে কি হবে। বিদা ভাই এসে বসে আছে, ফার্স্ট শো, পার্থর ওই প্রচুর ল্যাপটপটা মানুষ বসে। অসাধারণ। ওই ল্যাপটপটা হচ্ছে কতদিন, 15 দিন পর পর সেট আপ দেওয়া লাগবে, কারণ আমরা একটা পাইরেটেড সফটওয়্যারে ফ্রি ভার্সন ইউজ করতাম। 15 দিন পর পর সেট আপ দিয়ে আমরা আবার ওটা। হ্যাঁ, আমরা হচ্ছে 15 দিন পর উইন্ডোজ দিতে হইতো, কারণ হচ্ছে ওই ওই ট্রায়াল হচ্ছে ওই সফটওয়্যারটা ট্রায়াল ভার্সন হচ্ছে 15 দিনের জন্য ছিল। তো আমরা হচ্ছে 10 দিন 12 দিন পর পরই নতুন করে, মানে একই ল্যাপটপে 15 দিন পর পর উইন্ডোজ দেওয়া হলে ল্যাপটপের কি অবস্থা হয় ফার্স্ট অফ অল। আর তারপরে হচ্ছে এইরকম হতো। তো ওই বিদা ভাইয়ের শোতেও হচ্ছে সেম ঘটনা। হ্যাঁ, ওই ল্যাপটপের আবার কোনো কিছু চলতো না, ধরো আলাদা মাউস, আলাদা কিবোর্ড, নিচে দিয়ে কুলার থাকতো। মানে ওইটারে দেখলে ল্যাপটপটাকে দেখলেই মনে হতো ল্যাপটপটা আইসিইউ তে আছে। ঠিক আছে। সো
ওইরকম একটা অবস্থার মধ্যে বিদা ভাইয়ের সাথে শো ছিল, এবং বিদা ভাইয়ের যেটা ভালো লাগছিল, উনি অন্য কেউ হলে কি করতো জানি না, কিন্তু বিদা ভাই ওইখানে হচ্ছে বলছে আরে বেটা কোনো ব্যাপার না, আরে হবে না 10 মিনিট পর, আর আমরা বুয়েটের ভাই ব্রাদারই তো, 10 মিনিট পরে শুরু করলে কি হবে, আমরাই তো, মানে এই জিনিসগুলা এত চমৎকার ছিল। শাহাদ বল, এই ব্যাপারটা আসলে বলা উচিত যে মানে বিদা ভাই যে ওই দিন শুরুর দিকে। হ্যাঁ মানে তখন আসলে এই নতুন আমাদের বন্ধুরা জানে কিনা আমরা জানি না, বিদা ভাই তখন পুরা ক্যাম্প একটা লেজেন্ড। এবং একটা টি শার্ট বানানো হয় ওনাদের র্যাগের সময়, বি দা বিদা। তো খুবই চিল মানুষ ছিলেন, ওনাকে নিয়ে আমরা অনেক মজা করতে পারছি ওই দিন, এবং যেটা হয়েছে শেষে আমাদেরকে প্রচুর খাওয়া দাওয়া দেওয়া। হ্যাঁ, উনি প্রচুর খাওয়াইছিল, তো এই জন্য হচ্ছে ওনার প্রশংসাটা একটু বেশি বেশি করতেছি। বিদা ভাই শুনতেছে বলে মনে হয় না, যদি শুনে কোনোদিন তাহলে হচ্ছে মাইর দিবে কিন্তু। তারপর হাই ফাই এসে মাইর দিবে, তোরা মানে তোরা বলে একটা বেটকি মারবে, তারপরে হচ্ছে ওই তো। তারপর সম্ভবত SMS আসতেছিল না দেখে মনে হয় আমরা কিছু ফেক SMS বলছিল যে বিদা ভাইকে অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে হ্যাঁ এই জিনিসটা করতাম করতাম এটা বলতে আমরা বিদা ভাইয়ের আসলে সাথে করা প্রায় হয়েছে। শোতেই এটা আমরা প্রায় শোতেই মনে হয় করতাম স্যার, যে কেউ আসলে এসএমএস দিত না, তখন আমরা নিজেরা এসএমএস লিখতাম আর কি। পরে আমার কাছে মনে হলো যে আমার মনে হয় যে আমাদের দেশে যেসব কমার্শিয়াল রেডিও আছে ওরাও আমার ধারণা যে এই ধরনের মেসেজ হয়তো বানায় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদেরকে, আমারও মনে হ্যাঁ হয় তাই এক্স্যাক্টলি, করে। আমাদেরকে কুমিল্লার বন্ধু অমুক লিখে পাঠিয়েছেন, আপনাদের শো খুব ভালো লাগে, আপনাদের কাছে প্লিজ এই গানটি শুনতে চাই। কারণ ওটা প্লেলিস্টের পরেই আছে এই জন্য। ও এটা আসলে ব্যাপার, এজন্য আমরা ভাবি যে এত 3-4 হাজার গান তো সেভ করে রাখা সম্ভব না, এজন্য আমরা এখনো রিকোয়েস্ট নেওয়া শুরু করিনি, এখন থেকে ফেক SMS রিকোয়েস্ট নেওয়া শুরু করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারে, এটা খুব ভালো একটা আইডিয়া, মানে কেউ বুঝবেও না মানে। এ- ওই তো। এবং সবচেয়ে বড় কথা, এটা সময় কাটানোর একটা ভালো way আর কি। হ্যাঁ, এই যে তুমি টানা কথা বলতে বলতে দেখবা যে একটু পরে হচ্ছে কথা আর খুঁজে পাওয়া যায় না, এবং এটা সবার ক্ষেত্রেই হয়, তখন হচ্ছে একটা গান দিয়ে। তো আমরা হচ্ছে এরকম করতাম আসলে, একটা গান ছেড়ে দিয়ে সবকিছু অফ মানে মাইক টাইক অফলাইনে দিয়ে তারপরে হচ্ছে জায়গায় বসে থাকতাম কিছুক্ষণ, তখন হচ্ছে আসল আড্ডাটা হইতো। রেডিওর মধ্যে আসলে মানুষজন সেকেন্ডারি আড্ডাটা শুনে সবসময়, প্রাইমারি আড্ডাটা আসলে আমরা ইয়েতে থাকতাম, মানে আমাদের অফলাইনে আড্ডার মধ্যে হইতো। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে আমাদের প্রথম শোতে আমার মনে আছে যে ম্যাক্সিমাম রেসপন্স আসতেছিল অবভিয়াসলি 13 ব্যাচ থেকে। 13 ব্যাচের গ্রুপ থেকে অনেক কোশ্চেন আসতেছিল। ওই তখন 11 ব্যাচে তানজিম ভাই ফোন দিয়েছিলেন, আমি ফোন রিসিভ করে বলছিলাম হ্যাঁ তানজিম বল। তো আমি আসলে বুঝি নাই সিনিয়র ভাই ফোন দিয়েছেন আর কি। তারপর ফোন রাখার পর পার্থ আমাকে বলতেছে এটা তানজিম ভাই ছিল, আমি বলছি যে ও আচ্ছা ঠিক আছে। তো পরে আপনার সাথে তানজিম ভাই কথা বলে আমি বলছিলাম যে ভাই আমি আপনাকে তো তানজিম নামে ডেকেছি, উনি আসলে খেয়ালই করেন নাই, তো আমার না বললে আসলে ভালো হইতো। হ্যাঁ, এই যে তানজিম ভাই আর জ্যোতি ভাইয়ের কথা বললে, এই যে দুইজন মানুষের কথা বলা যায়, এই দুইজন মানুষও হচ্ছে আমাদেরকে এমন ভাবে সাপোর্ট দিছে যে আমাদের হচ্ছে 30 অক্টোবর হচ্ছে প্রথম শো হয়েছিল বিদা ভাইয়ের, কিন্তু আমাদের প্রথম ট্রান্সমিশন মানে টেস্ট ট্রান্সমিশন প্রথম যেটা হয়েছিল এটা আমাদের 13 পার্বণের ব্যাচে সেন্ট্রালি হয়েছিল, মানে ব্যাচের বাইরে কেউ আসলে শুনে নাই। তো এর মধ্যেও দুইটা মানুষ লুকায় লুকায় শুনে ফেলছিল শোটা, কারণ অনলাইনেই তো হয়, একটু মানে কোনোভাবে লিংক ম্যানেজ করে শুনে ফেলছিল। তো এর মধ্যে তানজিম ভাই আর জ্যোতি ভাই ছিল, তো উনারা হচ্ছে মেসেজও দিছিল মনে হয়। ওই ওই শোটাও কিন্তু ভালো ছিল, আমাদের টেস্ট ট্রান্সমিশন শোটাও কিন্তু ভালো ছিল জাহাদ। ওই দিন তো তুমি হ্যাঁ মানে আমাকে আমার, প্রপোজ করছিলা তাই না, শাহাদ? সাদ ভাই মেবি একটু বের হয়ে গেছে। আচ্ছা, তো ও- শাহাদ হচ্ছে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করছিল টেস্ট ট্রান্সমিশনের শোতে গান গেয়ে। ওইটার রেকর্ডিং আছে কিনা জানি না, কিন্তু ওরা বিয়ে শাদী করে আশা করি এখন সুখ শান্তিতে আছে। তো তোমরা দেখো, এই যে বুয়েট রেডিও থেকে কিন্তু প্রেম প্রেম প্রীতিও হয়, এটাও ভালো ব্যাপার। তার মানে আমাদের ভাই এই যদিও জিনিসটার হয়নি। পজিটিভ ফিডব্যাক পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যদিও হয় নাই, হ্যাঁ দেখো তুমি অনলাইনে তুমি একসাথে অনেকের সামনে তুমি প্রপোজ করতেছো, ব্যাপারটা তো অনেক জোস। শাহাদ জি আসলে ওই ভাই, জন্যই হয়তো আমাদের আসছিল আর কি। আমাদের মাথায় থাকলো এই যে বিষয়টা। হ্যাঁ, এখানে অনেক অনেক পসিবিলিটি আছে, তোমাদেরকে পসিবিলিটি বের করে আনতে হবে। সবার সামনে বললে আবার নাও করা যাবে না, এগুলো সুযোগও নিতে হবে। হ্যাঁ, সূর্য কয়টা প্রেম করলি?
না, এটা এখানে আলোচনার বিষয় না। আচ্ছা, হতাশ হইস না, ব্যাপার না, হয়, জীবনটা এমনই। আচ্ছা, তো জাস্ট একটা প্রশ্ন করছিলাম আচ্ছা আর ওই ভাইয়া যে আহ, যে একটু আগে যে কোনো শো নিয়ে আটকে পাচ্ছি কিনা, আমার ওই যে বিদা ভাইয়ের কথা শোনার পরে মনে হলো যে পার্থ, আমরা একটা হচ্ছে প্রমি আপুকে দিয়ে আর একটা হচ্ছে শ্রুতি নাটক রেকর্ড করেছিলাম, বাট এটা শেষ পর্যন্ত হুম হুম আসলে হুম। আমরা এক্স্যাক্টলি ওইটা শেষ পর্যন্ত আর ইয়া হয় নাই, কি বলে, মুক্তি পায় নাই আর কি, আলোর মুখ দেখে নাই। তো এটা আমার কাছে পার্সোনালি আক্ষেপের জায়গা আছে। আর হচ্ছে যে সাহায্য যেটা বললো যে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে শোটা, ওইটাও আর কি, বিকজ ওই দুইটা নিয়েই বনি ওইটার সাথে বেশ ভালোভাবে কানেক্টেড ছিল আর কি। সো এটা একটা পার্সোনালি আক্ষেপের জায়গা। তো আমার কাছে মনে হয় পার্থর কাছে এখনো রেকর্ডটা আছে। হ্যাঁ, সূর্য এই যে শ্রুতি নাটকের কথা বললো, আমরা তো কিন্তু শ্রুতি নাটক পার্সোনালি আমার খুব পছন্দ, আমি জানি সূর্যেরও খুব পছন্দের জিনিস। তো আমরা হচ্ছে, এটা মানে 25শে মার্চ 26শে মার্চের প্রোগ্রাম ছিল ইয়েতে, বুয়েটে স্বাধীনতা দিবসের প্রোগ্রাম ছিল। তো 26শে মার্চের প্রোগ্রামগুলোতে সাধারণত যেটা হয় যে সব ক্লাবই কিছু না কিছু করার চেষ্টা করে। তো আমরা তো ক্লাব না, তারপরে আমরা চিন্তা করলাম যে আমাদের প্রথম 26শে মার্চ আমরা কিছু এক্সেপশনাল করা উচিত। তো আমরা হচ্ছে 3 দিন ব্যাপী শো করেছিলাম তখন, 24, 25, 26। তো 24 তারিখে শোটা ছিল, কি ছিল আমি আসলে ভুলে গেছি। না, 24 তারিখে তো শ্রুতি নাটক ছিল। 25 তারিখ হচ্ছে আমরা কাল রাত্রে আমাদের যখন ওই যে ক্যাম্পাসে দেয়াল রং হয়, যেটা হয়তো বা 18 ব্যাচ বা 19 ব্যাচ এখনো দেখে নেই আমার মনে হয়, সারা রাত জেগে হচ্ছে ক্যাম্পাসে দেয়াল রং হয়। তো ওই দিন হচ্ছে আমরা মোবাইলে রেডিও কানেক্ট করে, তো এখন তো মোবাইলই হয়ে গেছে পুরোপুরি, কিন্তু আগে হচ্ছে মোবাইলে কানেক্ট করাটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো মোবাইলে রেডিও কানেক্ট করে আমরা সারা রাত ধরে ব্রডকাস্ট করেছিলাম, সবাই হচ্ছে 2-3 জন আর যে বিভিন্ন জায়গায় হচ্ছে ঘুরে 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 সবার সাথে কথা বলতেছিল। তো এটা ছিল আমাদের 25 তারিখ। আর শ্রুতি নাটক যেটা ছিল, আহ বিদা ভাই আর অদিতিকে নিয়ে, অদিতি আমাদের ব্যাচের আর বিদা ভাই হচ্ছে 09 ব্যাচের। তো উনারা হচ্ছে একটা মানে সূর্য স্ক্রিপ্ট লিখছিল, তো সূর্য এটা নিয়ে বলবে, ওইটা একটু বলি এইটার। এর পাশাপাশি হচ্ছে যেটা যে আমরা করতে পারিনি আক্ষেপ, তো আমরা হচ্ছে মানে বনির এই আইডিয়া গুলো ছিল যে বুয়েটের অনেকে, কিন্তু বুয়েটের নামে একটা বড় কলঙ্ক হচ্ছে যে বুয়েটটা কি উনি 71-এর মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেনি, তখন নাকি ক্লাস করতেছিল, কোনো কিছু করেনি। তো এইটা হচ্ছে সবাই একটা দাবি করে আর কি। তো ওই দাবি থেকে পরে হচ্ছে মানে কথাটা কিন্তু পুরোপুরি সত্য না, অ্যাক্টিভিটি কম ছিল হয়তো, কিন্তু একেবারে সত্য না যে কিছুই করেনি। তো তখন হচ্ছে আমরা 57 বা 56 ব্যাচের ত্রিপলির একজনের সাথে আমরা কথা বলতে গিয়েছিলাম, সোভান স্যার। তো উনি হচ্ছেন এমন একজন লোক ছিল যে তখন আহ তোমরা একটা ভিডিও হয়তো বা ইউটিউবে দেখে থাকবে যে জগন্নাথ হলে গণহত্যা চালানো হচ্ছে, এটার ভিডিও আছে। তো ইউটিউবে ওইটা আছে। তো ওই মানে 25শে মার্চের ওই ভিডিওটা আসলে করা হয়েছিল বুয়েটের বুয়েটের টিচার্স কোয়ার্টারের ছাদ থেকে। ঠিক আছে, তোমরা যে হলুদ কোয়ার্টারে এখন দেখো, ওই হলুদ কোয়ার্টারে। এবং তখন ওইখানে হচ্ছে আহ সোভান স্যার হচ্ছে এখানে খুব হেল্প করেছিল ওই কাজ নিয়ে, মানে ওনাদের বিল্ডিং থেকে ওই কাজটা করা হয়েছিল। এবং তোমরা যে ক্র্যাক প্লাটুনের কথা শুনে, ক্র্যাক প্লাটুনের আড্ডা ছিল আসলে সোভান স্যারের ওইখানে। তো এই গল্পগুলো আমরা আসলে রেকর্ড করেছিলাম, আমরা গিয়ে ভিডিও রেকর্ড করেছিলাম, কিন্তু ওইটার পরে আর আমাদের পাবলিশ করা হয়নি। কারণ হচ্ছে আমরা আসলে খুবই অলস, এবং সেই অলসতা থেকে হচ্ছে ওই ভিডিওগুলো এডিট করা হয় নাই, কারণ অডিও প্রসেসিং বা অনেক কাজ অনেক কিছু ছিল। তো এইসব জিনিসে এইগুলো কিছু আক্ষেপ আছে যে হ্যাঁ। তারপরে আহ সূর্য, আমি নামটা ভুলে গেছি, ইউনুস ইউনুস সালাউদ্দিন বা এরকম কিছু একটা নাম ছিল ভদ্রলোকের, নামটা ভুলে গেছি। আসরুল্লাহ হলে যে আসরুল্লাহ আহ, হলের মুক্তিযুদ্ধ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমিও নামটা ভুলে গেছি এক্স্যাক্টলি, যে ওই মানে মুক্তিযুদ্ধে আসলে বুয়েটের আমার আহ, খুব ডিটেল নাম ইয়েগুলা মনে নাই। আহসানুল্লাহ হল 205 নাম্বার রুম ইউজ হতো আসলে মুক্তিযোদ্ধাদের একটা জমায়েত বা আড্ডা দেওয়ার জায়গা হিসেবে। ওইখানে অনেকগুলা অপারেশনের প্ল্যানিং হতো। তারপরে আমাদের ডক্টর এম এ রশিদ স্যার, উনি নিজে অনেকভাবে সহায়তা করছেন। তো এই এই যে পার্থ যেটা বললো আর কি, স্টোরি টুলার একটা হচ্ছে কনসোলিডেটেড আসলে ভার্সন ছিল, যে বুয়েটের এন্ড থেকে মুক্তিযুদ্ধে কি কি অবদান ছিল আর কি। তো এই ব্যাপারটা, হ্যাঁ, বডি অনেকগুলা ঘেটে ঘেটে ইতিহাস বইপত্র ঘেটে তারপর হচ্ছে মানুষগুলোর সাথে কথা বলে
কষ্ট করে অনেকগুলা করা হয়েছিল, বাট ওই সরাসরি যেটা বললো যে ফাইনালি হয়নি। তো এই এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এখন চাইলে হয়তো কাজ করা যেতে পারে বা আগানো যেতে পারে আর কি, কারণ এই জিনিসগুলো সবার জানা উচিত। আচ্ছা ভাইয়া, আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আম, মানে আমরা যারা বুয়েটের মানে রেডিওর সঙ্গে যারা যুক্ত থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে অনেক সিনিয়রের সামনে কথা বলছি বা বন্ধুদের সামনে, টিচাররা শুনছেন, প্যানিক অ্যাটাক ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা থাকে বা ভয় লাগে যে কি নাকি বলে ফেলি ভুলে। তো এই রিলেটেড কোনো ফানি অথবা ব্যাড এক্সপিরিয়েন্স আছে কিনা? হ্যাঁ, সূর্যের বলা উচিত এই ব্যাপারে। আমার আসলে আর যে হইনি, তো আহ, তো আমার ওই ধরনের এক্সপিরিয়েন্স নাই। আপনি চিন্তা করলাম প্রশ্নটা শুনে এরকম মনে হয় ঘটনা ঘটেনি আর কি, কারণ যেটা বললাম যে আসলে ওই ক্যাম্পাসে প্রোগ্রাম হতো, তো স্যার যেটা বললো যে ক্যাম্পাসের মতোই থাকতাম আর কি। টেনশনও কাজ করতো না, প্যানিকও কাজ করতো না, আমরা মনে হয় সবাই কিছুটা বেয়াদব প্রকৃতির ছিলাম হয়তো আর কি। তো হ্যাঁ, আমরা যথেষ্ট বেয়াদব ছিলাম। যথেষ্ট বেয়াদব ছিলাম, এটা আসলে বড় হয়ে বুঝছি যে যে আমাদের ওই মানে যে থাকে না যে সিনিয়র হওয়ার পর কিছু অনুভূতি বেড়ে যায় আর কি। তো আমার মনে হচ্ছে যে বড় হওয়ার পর আমি চিন্তা করতেছি এই এই কাজগুলা এখনকার জুনিয়ররা করতেছে কেন, অনেক বেয়াদব। দেন আমার মনে হলো যে না, আমরা আসলে এর চেয়ে হয়তো বাজে ভাবে কথা বলতে পারছি। তো ওই চিন্তা করেই বললাম আর কি যে আমরা আসলে অনেক বেয়াদব ছিলাম, কাজে আমাদের কাছে আমরা মনে হয় একটু ঠোঁটকাটা ছিলাম আর কি, তো অনেক কিছু বলে ফেলতাম। তো এটা নিয়ে আসলে আলাদা করে এই মুহূর্তে মনে পড়ছে না যে স্পেসিফিক্যালি কোনো ঘটনা। বাট ওই তো যে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা মনে হয় যে আজকে যারা হোস্ট তারাও ফেস করতেছে আসলে, যে ওরা অনেক সুন্দর প্রশ্ন প্রশ্ন গুছিয়ে আনছে, আমরা যদি কথা না বলি তাহলে একটু পরে দেখবে যে আর কোনো কিছু কথা খুঁজে পাচ্ছে না আর কি। তো দিস ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট। হ্যাঁ, মানে মানে তোমরা যেটা বললা যে হ্যাঁ স্যাররা শুনতে পারে, বা আসলে এই ব্যাপারে পুরো আমাদের অপোজিট ইয়েটা বেশি হয়ে পড়ে ভাবতেছি। তখন না, তুমি হচ্ছে এত কথা বলছো যে তুমি সূর্যকে কথাই বলতে দাও নাই। তো সূর্যকে কথা বলতে দাও, আজকে এই জন্য আমি বলেছি সূর্যই কথা বলুক, আমি বলবো না। পরে স্যার শুনে আমাকে আবার ছাড়িয়ে দিবে যে হ্যাঁ, সূর্যকে কথাই বলতে দিই। আম, আচ্ছা, ভাইয়াদের কাছে এবার প্রশ্ন যে মানে বুয়েটে এসে স্টুডেন্ট অনেক, আমাদের বাইরের থেকে বিভিন্ন স্টুডেন্ট আসে, তারা এসে অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে হয়তো যুক্ত হয়। তো বুয়েটে এসে এই যে কো কারিকুলার হিসেবে বেশিরভাগ স্টুডেন্টই চায় যে স্কিল বেসড বা সিভি ভারী করে আর কি, এমন কাজে সময় দেয়। তো সময় ম্যানেজ করাও মানুষের জন্য অনেক ডিফিকাল্ট। তো সেখানে তখনও কি কখনো মনে হতো যে রেডিওর পেছনে সময় দেওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে, হয়তো রেডিওর পেছনে সময় না দিয়ে অন্য কোনো স্কিল বেসড বা সিভি ভারী করে এমন কোনো কাজে যদি আসা যেত? ভাইদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে আমাদের শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সূর্য অনেক ক্লাবের সাথে জড়িত ছিল, তার সিভি অনেক ভারী। সূর্য বল। উম, সূর্য ভাইয়া মনে হয় কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছেন, ভাই আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, তো হ্যাঁ মানে এইটা সত্যি কথা। হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট। ক্লাবের সাথে অ্যাটাচ থেকে স্কিল ডেভেলপমেন্ট গুড, বাট ক্লাবের সাথে শুধু অ্যাটাচ, নো স্কিল ডেভেলপমেন্ট, ওটার কোনো দাম নেই। তো বুয়েট রেডিওর সাথে সময় দেওয়াটা কিরকম টাফ ছিল। তো আমি হচ্ছে মেইনলি খুব বেশি ক্লাবে জড়িত হই নাই। আমার হচ্ছে ইভেন আমি প্রথম ক্লাব ফেয়ার, যে তোমাদের ওয়ান ওয়ানে আসার পর যে ক্লাব ফেয়ার হয়, সেই ক্লাব ফেয়ারটা কোন একটা, আমার মনে হয় ইয়ে ছিল, ডেঙ্গু ছিল, এই জন্য আমি হচ্ছে ক্লাব ফেয়ারটা মিস করেছিলাম। তো ওই ক্লাব ফেয়ারে যেহেতু যাইতে পারিনি, ক্লাব ফেয়ারটা যখন মিস হয়ে যায় তখন কিন্তু কোনো ক্লাবের অ্যাক্টিভিটি ধরে ফেলাটা খুব টাফ, যে কি হচ্ছে না হচ্ছে এটা ধরা খুব টাফ। কারণ তখন এরকম ফেসবুকও হয়তো বা এত অ্যাক্টিভ ছিল না, এখন ক্লাবগুলো যেরকম ফেসবুকে খুব অ্যাক্টিভ, ওইরকমও তেমন ছিল না। তো জানার উপায় খুব কম ছিল যে হ্যাঁ কোন ক্লাবের কোথায় বসা হচ্ছে। এবং আমি গান পারি না, নাচ পারি না, ডিবেট হালকা পাতলা পারি না। তারপরে হচ্ছে এরকম মানে বড় বড় যেগুলো ক্যারিয়ার বলতে আমার কোনো চিন্তা নেই, চিল করে বেড়াই। এরকম মানে বড় বড় যখন জিনিসপত্রগুলো ছিল, এই জিনিসগুলোতে হচ্ছে তখন আমি আসলে ইন্টারেস্টও পাইনি শেষ পর্যন্ত। আমি একটা ক্লাবে জাস্ট জয়েন করেছিলাম, বুয়েট ফিল্ম সোসাইটি। তো ওইটাও 2-1 এসে। তো তখন যেটা হয়েছিল যে হ্যাঁ মানে ওইটাও একটা মানে খুব, বুয়েট ফিল্ম সোসাইটি কিন্তু খুব বড় ক্লাব না। মানে আমরা বড় ছোটর যে ডেফিনেশন গুলো ইউজ করি, বা স্কিল ডেভেলপমেন্ট বা সিভি ভারী করা, ওই হিসাবে চিন্তা করলে হচ্ছে আসলে মানে এটা কিন্তু খুব বড় ক্লাব না। কিন্তু আমি হচ্ছে আউট অফ কিউরিয়াসিটি, আমাদের কিছু পরিচিত বড় ভাই ছিল, ওনারা বলেছিল
যে আয় আমরা মজা করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসলাম, দেখি কি হয়। তো ওইখানে আমার আসলে খুব বেশি সময় দিতে হয়নি, কিন্তু আলটিমেটলি অনেক সময় দিতে হয়েছে। যেমন ফাইনাল ইয়ারে এসে যখন আমরা প্রথম দিকে চলে আসলাম, তখন হচ্ছে ওইখানে প্রচুর সময় দিতে হয়েছে, কিন্তু শুরুর দিকে ক্লাব অ্যাক্টিভিটিস এইটা সেটা করতে সময় তেমন দিতে হয় নাই, বা বৈঠকের সাথে কনফ্লিক্ট হয় নাই। কিন্তু আমার কখন মানে এখন বা আমাদের সময় অনেকে ছিল যেটা সবাই ফিল করে যে হ্যাঁ সিভিতে লেখার জন্য ক্লাবে জয়েন করবে, এই ব্যাপারটা আমি স্ট্রংলি অপোজ করি, এবং এই জিনিসটা আমার খুবই অপছন্দ। আমার ক্লাবে জয়েন করার প্রথম কারণ ছিল যে আমি যখন বুয়েট ছেড়ে দিব, তখনও বুয়েট রেডিও হচ্ছে মানে তার ব্লুমিং ফেজে আছে, কিন্তু ভবিষ্যতে কি হবে আমি জানি না। তো তখন আমার ক্লাবে জয়েন করার অন্যতম একটা কারণ ছিল হচ্ছে যে হ্যাঁ যখন আমি বুয়েট ছেড়ে দিব তখনও যাতে বুয়েটের সাথে একটা স্ট্রিং অ্যাটাচ থাকে আমার, যে একটা ক্লাবের থ্রুতে অ্যাটাচ থাকে। এছাড়া কিন্তু আমার স্ট্রিং অ্যাটাচ থাকার কোনো উপায় নেই। এই যে মোটামুটি আমরা লাস্ট ব্যাচ পেয়েছি 17 ব্যাচ, তো 17 ব্যাচ যখন বের হয়ে যাবে তারপরে আমরা আসলে কাউকে চিনবো না। 17 ব্যাচে কি ছেলে পেলে কি চিনি, তারপরে আমরা আসলে কাউকে চিনবো না। তো আলটিমেটলি স্ট্রিং বলতে আর কিছু থাকবে না। কিন্তু একটা ক্লাবের মাধ্যমে হচ্ছে একটা জেনারেশন বিল্ড আপ হয়। তো যেমন মূর্ছনার কথা বলতে পারো, আমার খুবই প্রিয় একটা ক্লাব। যদি আমি গান গাইতে পারি না, গান গাইতে পারলে আমি অবশ্যই যেতাম। ডিবেটিং সোসাইটি, এই ক্লাবগুলোর দেখবা যে এদের হচ্ছে একটা জেনারেশন তৈরি হয়, যে 15 ব্যাচের একটা ছেলে বা মেয়ে জানে যে ওইখানে 05 ব্যাচের কে ছিল, 06 ব্যাচের কে ছিল, 10 বছর আগের একটা মানুষকেও সে নামটা অন্তত জানে। কিন্তু এখনকার আমি গ্যারান্টি দিয়ে মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে যারা হচ্ছে ক্লাবে সিভিতে নাম লেখার জন্য হচ্ছে ক্লাবে জয়েন করে, তারা তাদের সিনিয়র মোস্ট 4টা 5টা ব্যাচের আগের নাম বলতে পারবে না হয়তো। এবং এইটা হচ্ছে হচ্ছে প্যাথেটিক পার্ট আর কি, যে আমার মনে হয় ক্লাব ব্যাপারটা হচ্ছে একটা এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে মানুষজন যাবে, গল্প করবে, নেটওয়ার্কিং করবে, সময় বা পড়ালেখার বাইরে গিয়ে একটা টাইমে সে মজা করবে। তো এইখান থেকে যদি সেটা সিভি কেন্দ্রিক হয়ে যায়, জিনিসটা খুবই প্যাথেটিক আমার মতে। তো এই ব্যাপারটা হচ্ছে যদি একজনেরও মন পরিবর্তন করতে পারে যে হ্যাঁ আমি ক্লাব করব আমার নিজের শান্তির জন্য, সিভির জন্য না, তাহলে হচ্ছে হ্যাঁ তোমাদের অবশ্যই ক্লাব করা উচিত। এবং ক্লাব করার পাশাপাশি বুয়েট রেডিও দুইটার আসলে কনফ্লিক্ট করবে না যদি তুমি টাইম ম্যানেজ করতে পারো, এবং পড়ালেখা অবশ্যই ঠিক রাখা উচিত। কোথাও 100% এফোর্ট দেওয়ার দরকার নেই আসলে, একটা ক্লাবে আসলে পুরোপুরি 100% এফোর্ট দিতে হয় না। এবং বুয়েট রেডিওর ক্ষেত্রেও তাই, তোমরা যদি এখন প্রচুর মানে এত এফোর্ট দাও যে তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে ড্রেন আউট হয়ে যাবে, এবং তখন তোমার অন্যান্য কাজের চাপে বুয়েট রেডিওকে একটা বিষ মনে হবে, প্যারা মনে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে ব্যালেন্স করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেন পরে ক্লাব বা রেডিওতে তুমি থাকতে পারো। কারণ এগুলো হচ্ছে তোমার বিনোদনের জায়গা, এগুলো কিন্তু তোমার অ্যাচিভমেন্টের জায়গা না আসলে। তোমার এগুলো হচ্ছে এন্টারটেইনমেন্ট, তোমার অলস সময় পার করানো। এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় বুয়েট রেডিও বা অন্যান্য ক্লাবগুলো যেগুলো আছে সেগুলো হওয়া দরকার। কিছু স্পেশাল ক্লাব আছে যেগুলো হচ্ছে পুরোপুরি ওই রিলেটেড ফোকাসড, ওগুলা বাদে। তো এবং আরেকটা ধারণা হচ্ছে যে আমি জানি না, এটা নিয়ে হচ্ছে অনেক মানে বিতর্ক আছে, যে অনেকে বলে যে ক্লাব করলে অনেক ভালো চাকরি পাওয়া যায়, ক্লাব করলে অনেক ভালো হায়ার স্টাডিতে সুযোগ পাওয়া যায়। তো আমি আসলে এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু আমার যেটা মনে হয় হ্যাঁ এটা কাজে লাগে, কিন্তু এটা তোমার মেইন ফোকাস না। আলটিমেটলি তুমি বিদেশে পড়তে আসলে তোমার সিজি, বিভিন্ন টেস্টের স্কোর, তোমার রিসার্চ এইসবই দেখবে ফার্স্টলি। তুমি কয়টা ক্লাবে জয়েন করছিলে এটা আসলে খুব বেশি মানুষ দেখবে না। তুমি যদি কোনো কোম্পানিতে যাও তোমার কমিউনিকেশন স্কিল দেখবে, তুমি কাজ করতে জানো কিনা এইসব দেখবে। তুমি একটা ক্লাবে, তুমি ধর ডিবেটিং সোসাইটির বিশাল বড় কিছু ছিল, ঠিক আছে, কিন্তু তুমি কথা বলতে পারো না, কোনো লাভ নেই। তো স্কিল ডেভেলপমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, তুমি সিভিতে লিখতে পারতেছো কিনা সেটা ইম্পর্টেন্ট না। তো হ্যাঁ তুমি যদি চাও দুইটাকে ব্যালেন্স করে চলতে পারবা, দ্যাটস নট ইম্পসিবল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে। সূর্যদা যদি কিছু বলতেন, যে আমাদের প্রশ্নটা ছিল যে হচ্ছে বুয়েটে এসে অনেক স্টুডেন্টই কো কারিকুলার অ্যাক্টিভিটিস এই স্কিল বেসড বা হচ্ছে সিভি ভারী করে এরকম কাজ করতে চায়। তো পার্থ ভাইয়ার কাছ থেকে জানতে পারলাম আপনি অনেকগুলো ক্লাবের সাথেই যুক্ত ছিলেন। তো সেক্ষেত্রে তখনও কি মনে হতো যে রেডিওর পেছনে সময় দেওয়া কিছুটা কঠিন হয়ে যাচ্ছে, বা এই টাইমটা আমরা যদি অন্য কোথাও বা অন্য কোনো ভালো কাজে, ভালো কাজে বলতে সিভি ভারী করা কাজ সবাই যেটা বুঝে বুয়েটে স্টুডেন্টরা, সেখানে যদি কাজে লাগাতাম, সেক্ষেত্রে কি আপনার কি কখনো মনে হয়েছে যে সেখানে সময় দিলে আপনার জন্য ভালো হতো? সূর্যদা।
আচ্ছা, আমি একটা জিনিস সবসময় বলি যে আমার আসলে আমি চেষ্টা করেছি আমার বিশ্ববিদ্যালয় জীবনটা এমন ভাবে কাটাতে আসলে যাতে কখনো কোনো কিছু নিয়ে আক্ষেপ না থাকে আর কি। তো আমার কখনো এটা মনে হয় নাই যে বুয়েট রেডিওতে সময় না দিয়ে এটা যদি অন্য কোথাও দিতে পারতাম তাহলে আরেকটু বেটার হতো। এটার একটা রিজন হচ্ছে আমি আহ, অনেকগুলা ক্লাবে ছিলাম না, আমি এর বাইরে আসলে দুইটা ক্লাবে ছিলাম কানেক্টে, ডিবেটিং ক্লাবে ছিলাম আর হচ্ছে সাহিত্য সংসদে ছিলাম। এর মধ্যে সাহিত্য সংসদ ক্লাবটা আসলে ওই যে পার্থ যেটা বললো ফিল্ম সোসাইটির যে বুয়েটের বড় ক্লাবগুলোর কাতারে এটা হচ্ছে হারিয়ে যাওয়ার দিকে আর কি, যে অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি ওয়াইজ এটা আসলে অন্যগুলা চেয়ে অনেক পিছায় ছিল আর কি। কিন্তু আমি এটাতে কানেক্টেড ছিলাম ওই আগ্রহ থেকে, যে পার্থ যে জিনিসটা বললো, কারণ ওর হচ্ছে ও যেহেতু ফিল্ম টেকনোলজি রিলেটেড কাজ করতো, ওর ফিল্ম নিয়ে একটা আগ্রহ ছিল, সেই সূত্রেও আসলে ফিল্ম সোসাইটিতে যোগ দিয়েছিল আর কি। আমারও আসলে সেম আর কি, যে আমি যে দুইটা ক্লাবে যোগ দিয়েছিলাম এটা আসলে এই বিষয়ক আগ্রহ থেকে আর কি। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আসলে আমি নিজে কি চাচ্ছি সেইটার বেসিসে আসলে ডিসিশনটা নেওয়া। এখন আমি যদি হয়তো আহ, লেখার জন্য, যে বা আমি আরো তিনটা ক্লাবের মেম্বার ছিলাম, আমি হয়তো আসলে এনভায়রনমেন্ট ওয়াচে যোগ দিতে পারতাম, কিংবা আমি হচ্ছে যে ফিল্ম সোসাইটিতে যোগ দিতে পারতাম। আমি জানি আমি ফিল্ম সোসাইটিতে যোগদান দিলে ফিল্ম সোসাইটিতে মেম্বার ছিল না, আমি যখন ব্যাক ব্যাচ হইতাম এটা চাইলেই আমি ইজিলি এটার হয়তো ভাইস প্রেসিডেন্ট হয়ে যেতাম কিংবা জেনারেল সেক্রেটারি হয়ে যেতাম। কিন্তু এইটা আসলে ইম্পর্টেন্ট না, কাজে মানে আমার কাছে মনে হয় যে আহ, যেখানে মানুষ যেই জায়গাটাতে আছে ওই দায়বদ্ধতাটা থাকতে হবে আর কি, যে আমি কোথাও একটা মেম্বার হওয়ার অর্থ হচ্ছে যে সেই জায়গাটার আমি সদস্য, কাজে আমার মিনিমাম কিছু সংগঠনের প্রতি দায়বদ্ধতা আছে আর কি। একই কথা প্রযোজ্য আসলে আহ, যখন আমি গ্র্যাজুয়ালি জেনারেলি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মানুষ মেম্বার থাকে, তারপর ধীরে ধীরে আসলে একটু উপরের দিকের পোস্ট গুলোতে যায়। সো ওই দায়বদ্ধতাটা ইম্পর্টেন্ট। আমি যদি একটা ক্লাবে যোগদান করে সেটা ভালোর জন্য কিছু করতে না পারি, তাহলে আলটিমেটলি আসলে আমি দায়বদ্ধ রইলাম না আমার পজিশনটার প্রতি। তো আর আমার কাছে মনে হয় যে আমরা যখন মানে আমরা যে সময়টাতে ছিলাম বুয়েটে আসলে 2014-তে তো আমাদের ক্লাস শুরু, 2014-তেই মেইনলি আসলে আমরা মোটামুটি যে যে ক্লাবে জয়েন করে ফেলেছিলাম। তো ওই সময়টাতে এত বেশি মানে আমরা বলবো যে আমরা একটু পিছিয়ে ছিলাম আর কি। এখন স্টুডেন্ট অনেক বেশি ক্যারিয়ার ফোকাসড, অনেক বেশি অনেক কম বয়স থেকে, মানে ফার্স্ট ইয়ার থেকে আমি দেখেছি সবাই অনেক বেশি পাশ করার পর কি করবে বা কিভাবে কি করা উচিত ওইটা নিয়ে অনেক বেশি কনসার্ন। আমরা হয়তো কিছুটা পিছায় ছিলাম আর কি। তো এই এই দিক থেকে চিন্তা করলে আসলে যে আমরা কখনো এটা মনে হয় নাই যে আসলে এখানে কাজ করছি দেখে অন্য মানে আমি প্রোডাক্টিভ কিছু করতে পারছি না। কারণ যে দুইটা বা তিনটা কাজ করতাম প্রত্যেকটাই আগ্রহের থেকে করতাম আর কি। না সূর্য, আমি কিন্তু আসলে যে ক্যারিয়ার ওরিয়েন্টেড ব্যাপারটা আসলে মানে অ্যাপ্রিসিয়েট করি, যে আসলে এটা হওয়া উচিত। আমরা আসলে খুবই অন্ধের মতো অনেক জায়গায় ঘুরে বেড়াইছি, যেটা সূর্য আসলে স্বীকার করবে হয়তো, যে মানে আমরা অনেক কিছুই করছি যেগুলো হয়তো আমরা না করলে এমন না যে আজকে CG4 থাকতো, কিন্তু স্টিল আমার মনে হয় যে ক্যারিয়ার ওরিয়েন্টেড থাকাটা আসলে খারাপ না। কিন্তু আমার মতে একটা ব্যালেন্স থাকা উচিত, যে তুমি ক্যারিয়ার ওরিয়েন্টেডও থাকো, তোমার একটা নিজস্ব একটা এন্টারটেনমেন্টের জায়গাও থাকা উচিত, তোমার বন্ধুদের সাথে কিছু সময় কাটানো উচিত। মানে কথা হচ্ছে যে ভার্সিটি লাইফ আসলে অন্যান্য লাইফে চেয়ে আমার ভার্সিটি লাইফটা খুবই আলাদা, কারণ এখন মোটামুটি একটা প্রফেশনাল লাইফে ঢুকে যাওয়ার পর টের পাচ্ছি যে আসলে ভার্সিটি লাইফে কতটা শান্তিতে ছিলাম। তো এক্স্যাক্টলি ওই ওইটাই বললাম শান্তির যে টাইমটা, আসলে হ্যাঁ ওই যে মনে করছি মানে আক্ষেপ না থাকাটা আর কি, যে আমি যদি দেখি যে আমার আসলে মনে হয়েছে যে আমি কি আরেকটু বেশি আহ, বন্ধুদের সাথে, মানে কেউ যাতে পাশ করার পরে এটা না চিন্তা করে যে না আমি তো চাইলে আরেকটু বেশি আড্ডা দিতে পারতাম, অনেক বেশি আসলে পড়াশোনা নিয়ে ফোকাস ছিলাম, অথবা আবার এটাও সাথে একেবারে না হয়ে যায় যে আমি তো আরেকটু চাইলে পড়াশোনা করতে পারতাম। যদি এই ব্যাপারটা হ্যাঁ মনে হয় আড্ডা দিতে সবার গিয়ে মধ্যে তুমি থাকে। যদি লেখে বসে থাকো তাহলে তো লাভ নেই, তাই না? এক্স্যাক্টলি। যাক, অনেকবার এই ধরনের সিচুয়েশনে কাছাকাছি গেছি কিন্তু খাইনি আর কি। ভাই আপনাদের এই কথাগুলো শুনে তো আমি নিজের লাইফ ডিসিশন গুলো রিগ্রেট করা শুরু করলাম। মানে আমি এতগুলো বেশি জিনিসের সাথে জড়িত যে এখন আমার মনে হচ্ছে যে আচ্ছা ভাইরা তো পড়াশোনা করেছে, আমি আর ফার্স্ট ইয়ার সাথে মাত্র ইনবক্সে কথা ছিল, আমরা তাহলে আমাদের জীবন নিয়ে কি করছি। ভাই এর পরের কোশ্চেনটা মোটামুটি রিলেটেড এভাবে হ্যাঁ, যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জীবন নিয়ে কি করছো এটা আসলে তোমরা কিসে কোন টার্মে এখন?
আমাদের আসলে ভাইয়া সেকেন্ড ইয়ারে এখন থাকার আমরা কথা, আসলে মানে কিন্তু আপনাদের আমরা কথা শুনে আসলে চিন্তা করছিলাম যে আপনারা বললেন যে কিছু এন্টারটেইনমেন্টেরও দরকার আছে যেটা কিনা ক্লাব, আমার বাট আমি জীবনে আর ইসমাম সবচেয়ে আলাপ করছিলাম এন্টারটেনমেন্ট। আমরা পুরাটাই ক্লাব করে বেড়াচ্ছি, আসলে পড়াশোনাটা কি হচ্ছে কে জানে। মানে না আপনারা একটা তো ভালো ব্যালেন্স ভালো থাকা, জায়গায় গেছেন। না একটা ব্যালেন্স থাকা ভালো। না তোমরা হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের টাইমটা খুব বাজে, যে কোভিড টোভিড এইসব অনলাইনে ক্লাস করতে হচ্ছে, তোমাদের আসলে এখন ফ্রেন্ড লাইফ বা সোশ্যাল লাইফ বলতে আসলে কিছুই নেই। ফেসবুকটাকে সোশ্যাল লাইফ বলা যায় না। তো তোমাদের সোশ্যাল লাইফ আসলে বলতে কিছুই নেই। এটা খুবই মানে এমন কিছু করারও নাই এতে। কিন্তু এর মধ্যেও তোমরা এই যে ক্লাব অ্যাক্টিভিটি করছো বলে আমার মনে হয় তোমরা পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে যাও নাই এখনো। কিন্তু হ্যাঁ, এর পাশাপাশি পড়ালেখাটাও আসলে করতে হবে। এটা আমি বলতেছি, ব্যাপারটা শুনে হয়তো আমার বন্ধুরা আমার গালি দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ আমিও কিন্তু মানে হ্যাঁ এই যে সূর্য ভালো বলতো, সূর্য দেখছে কিনা আমি জানি না, আমার পুরো টার্মে আমি অনেক কিছু করে বেড়াইতাম, এই সেই হাবি জাবি। কিন্তু পিএল এ আসলে আমাদের কিন্তু পিএল এ বুয়েট রেডিও অফ থাকতো, পরীক্ষার সময় বুয়েট রেডিও অফ থাকতো। পিএল আসলে হচ্ছে আমি সারাক্ষণ লাইব্রেরিতে পড়ে থাকতাম। কারণ হচ্ছে আমার সিটি নেই, সিটির মার্কস নেই, অ্যাটেন্ডেন্সের মার্কস নেই। আমার এখন 70% মার্কসই হচ্ছে আমার ভরসা। এবং ওই কারণে হচ্ছে আমি পুরোটা সময় পড়ালেখা করতাম, যেটা হচ্ছে আমি এখন গর্ব করেই বলি আসলে যে আমার লাইফের একটা মানে বুয়েট লাইফের বিরাট একটা অংশ আসলে লাইব্রেরিতেই কাটছে। এবং আমি শিওর শাহাদও যে থাকতো একই কথাই বলতো, হ্যাঁ শাহাদও কিন্তু পড়ালেখা ঠিক রাখছে এবং সূর্য ঠিক রাখছে। তো এই জিনিসগুলো হচ্ছে যে হ্যাঁ আমরা ব্যালেন্স রাখাটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা শিখে যাবে আলটিমেটলি। কারণ হচ্ছে তোমরা 1-1-1-2-তে এই টাইমই হচ্ছে তোমাদের সবচাইতে সুন্দর পিরিয়ডটা, যেই টাইম মধ্যে হচ্ছে তুমি এক্সপ্লোর করার সুযোগটা আছে, সবকিছু তুমি এক্সপ্লোর করতে পারতেছো। একটা টাইমে দেখবে স্যাচুরেটেড হয়ে যাবা, তখন হচ্ছে তোমার কিছু ভালো লাগবে না, একটা দুটা জিনিস ভালো লাগবে হয়তো তখন। এখন তুমি 10টা ক্লাবের সাথে জড়িত আছো, তুমি আমি শিওর তুমি 3-1-3-2 যেতে যেতে তুমি 2টা বা 3টা দিকে শেষ পর্যন্ত আটকে যাবা, এবং ওই 2টা 3টা তোমার ভালো লাগার জায়গা থাকবে। তো তখন হচ্ছে জিনিসটা স্যাচুরেশনে চলে আসবে, তখন তোমার ঠিকই এই চিন্তাগুলো দেখবা যে কাজ করতেছে, যে হ্যাঁ আমি ফিউচারে ভালো কিছু করবো বা এই সেই। কিন্তু এখনই আমার মনে হয় না ভাবা দরকার, তবে এক্সপ্লোর করো, সময় আছে। কিন্তু হ্যাঁ একদম মানে নিজেকে উজাড় করে এক্সপ্লোর করতে গিয়ে আবার হারায় যায় না আর কি। হ্যাঁ, আমাদের কোশ্চেনটা ছিল যে আমরা যেমন এখন অনেক সহজে অনেক কাজগুলো করে ফেলছি, আপনাদের বেশ কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল, প্লাস আপনারা অনেক গুছিয়ে কাজ করেছেন, আপনাদের ডিভাইসের সুবিধা ছিল, আপনারা ওয়েবসাইটে হোস্টিং করেছেন। তো এইসব দিক থেকে হচ্ছে ফান্ডিং জনিত ব্যাপারগুলো কিভাবে সামলাচ্ছেন? ফাইন্যান্স জনিত ব্যাপার আমাদের ভগবান হচ্ছে আমাদের অ্যালামনাইরা, সোজা কথা। কারণ আমি পার্সোনালি টিউশনি এখন আমাদের হাত ধরে এই বুয়েট রেডিও আরো অনেক দূর যাতে যেতে পারে, এবং আমাদের পরবর্তী যেসব জুনিয়ররা আসবে তাদেরকে নিয়েও যাতে আমরা সামনে আরো যেতে পারি, সেটাই আমাদের সবার প্রত্যাশা হওয়া উচিত। আচ্ছা, তো ভাইয়াদের কাছে আপনাদের আরো একটা প্রশ্ন, যে আপনাদের যদি আবার নতুন আরজে হিসেবে আমরা রিক্রুইট করি, তাহলে আপনাদের কি কোনো নতুন শো থাকতে পারে যে আপনারা এই বিষয় নিয়ে শো করবেন, বা হচ্ছে এই বিষয় নিয়ে কোনো শো করলে এখনকার মানুষের কাছে অনেক জমবে বা বুয়েটিয়ানদের কাছে জমবে, এরকম কোনো শো এর আইডিয়া কি আছে ভাইয়াদের কাছে? শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভাইয়ারা। আর যে সূর্য বলো, আমি তো আর যে না। আরি পাতাকে কেন অপছন্দ করবেন, ঠিক আছে, এরকম লিখে পাঠান, এই ধরনের কিছু করা যেতে পারে এই তুমি তো যাতে মনে হয় কন্ট্রোভার্সিয়াল সবাই। বানাই ফেলতেছো বুয়েটিডোকে। এই সূর্য, না, এগুলো এটা ঠিক না, হচ্ছে এগুলো যে ঠিক না। আমরা কিন্তু খুবই মানে হ্যাঁ দাঁড়া সূর্য একটা লাইন অ্যাড করি জাস্ট, যেটা হচ্ছে যে আমরা কিন্তু খুবই ভাই সেফ দেখেন, প্লে এগুলো খেলতাম। আমার ক্যারিয়ারের জন্য হুমকি। আমরা কিন্তু খুবই সেফ প্লে খেলতাম বুঝছো, মানে আমরা হচ্ছে মানে সব মানে আমরা খুব ভালো পলিটিশিয়ান ছিলাম, সোজা কথা। যে আমরা হচ্ছে সব দিকে তাল দিয়ে চলতাম। কারণ হচ্ছে তুমি যখন একটা মিডিয়া হ্যান্ডেল করবা, বুয়েট্রিটা কিন্তু একটা মিডিয়া, এটা তো তোমরা অলরেডি রিয়েলাইজ করতেছো। এবং তখন হচ্ছে তুমি মানে মানুষজন আমাদের সমস্যা হয়নি, কিন্তু একটা মিডিয়ার মধ্যে একটা ছোট কন্ট্রোভার্সিকে পুঁজি করে সবকিছু নামায় দেওয়া খুবই মানে এক চুটকির খেলা, এটা কোনো ব্যাপারই না। তো আমরা হচ্ছে সবসময় কন্ট্রোভার্সি এড়িয়ে চলতাম যতভাবে এড়িয়ে চলা সম্ভব। তো সাহাদ তো মাইরি হেঁটে গেছিল কার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়ে। তো বুঝতে পারো যে কন্ট্রোভার্সি গুলো হচ্ছে এই জন্য আমরা হচ্ছে গেস্ট ইয়ে করাও, যে হ্যাঁ এই গেস্টকে যদি আমি ডাকি, এই গেস্টের সাথে যদি আমি ওই গেস্টকে ডাকি, তাহলে দুইজনের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমার প্রোগ্রামে গ্যাঞ্জাম লাগবে।
এই ধরনের অনেক ক্যালকুলেশন করে আমাদের সবকিছু সিলেক্ট করা লাগতো। তো এই পলিটিক্স গুলো হচ্ছে আমাদের করতে হয়েছে। তো তোমাদেরও হয়তো বা করতে হবে বা হতে পারে। তো এইসব ব্যাপারে প্রস্তুত থাকা উচিত। এবং সূর্য এই যে এখানে যে গিরি বাঁকাচ্ছে সেগুলো কিন্তু ঠিক না। এই যে ঠিক না, ঠিক না। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওই আহ, আচ্ছা, তো জমা প্রসঙ্গে আর কি কথাটা বললাম আর কি। তো যোগ ব্যাপার যে এখন আসলে আরজে হইতে বললে মনে হয় না আরজে হওয়া যাবে আর কি। কারণ হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে যে মনে হয় ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পর আর কি, সেটা হচ্ছে যে ওই দীর্ঘ সময় মানে আগে ক্যাম্পাসে থাকলে একটা জিনিস থাকতো যে কোনো না কোনো ভাবে কোনো কিছু নিয়ে দীর্ঘক্ষণ আলাপ দেওয়া যেত আর কি। তো এখন আমি জানি না, শাহাদ ডিসকানেক্টেড হয়ে গেছে, যে শাহাদ থাকলে হয়তো বলতে পারতো। যে আমার কাছে মনে হয় যে আমি থাকলে হয়তো পারতাম না। ঠিক আছে, প্লাস দেখা যাচ্ছে যে এখন আমি যদি আরজে হই আমি হয়তো বলবো যে আমাকে সম্মানই দিতে হবে 2 ঘন্টার জন্য আর কি। সূর্য তো এখন কর্পোরেট মানুষ, তোমরা হচ্ছে ফ্রিতে ওকে এখন রিক্রুট করতে পারবে না। ওর জন্য কত টাকা ইয়ে করবে এটাকে বলো, তারপর সে আইডিয়া দিবে, এর আগে দিবে না। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি মানে সেটা। ভাইয়াদের এখন আমাদের রিক্রুট করতেও আমাদেরকে পেমেন্ট করতে হবে, এরকম একটা প্রসেস চলে আসতে হচ্ছে। আচ্ছা, না, এই যে একটু আগে ভাই মানে আপনারা ফার্স্টে যে আমাদের স্পন্সর করেন, তাহলে হচ্ছে আমরাও হচ্ছে 19 থেকে আরজে যখন নিতে পারবো তখন তাদেরকে পেমেন্ট করে নিতে পারবো। তারপর সেখান থেকে হ্যাঁ কিছু ভাইয়া, আমাদের পেটেও চলে যাবে। আহ, একটু আগে সেক্ষেত্রে বুয়েট সাহাদ রেডিও সরি, ইয়া একটু জি আগে ভাইয়া পার্থ যখন বল। বলতেছিল যে এই অ্যালামনাইরা হচ্ছে আমাদের ভগবান, আমরা যখনই তাদের কাছে চাইছি তখনই তারা বিভিন্নভাবে সাহায্য করছে। আমি চিন্তা করতেছিলাম যে এই কথাগুলো আসলে এখন বারবার আমাদের দিকে ফিরে ফিরে আসবে আর কি। হ্যাঁ, সূর্য নাম্বার যদি তোমাদের লাগে তাহলে হচ্ছে আমার কাছ থেকে নিয়ে নিও। ও হচ্ছে অনেক বেতন পায়, তো তো তোমাদের আশা করি কোথাও আটকেতে হবে না। হ্যাঁ জি ভাইয়া, আমাদের আমাদের নাম্বার আমার দিয়ে দিতে ধারণা পারেন, আমরা আ- যোগাযোগ আ- করে নিব। আমার ধারণা এখন বুয়েট রেডিও স্বয়ংসম্পূর্ণ আর কি। ঠিক আছে, ওদের অনেক স্পন্সর এবং ওদের অনেক হচ্ছে যে অনেকজন মেম্বার আমি দেখতেছি, অনেক উদ্যমী এবং আগ্রহী জনতা আছে আর কি। তো ওদের আশা করি সহায়তা লাগবে না। ভালো মানে সাস্টেইনেবিলিটি ভালো আর কি। যে একটা বুয়েট রেডিও একটা কমিউনিটি, ওদের নিজেদেরই অনেক ফান্ডিং আছে, ওরা নিজেরাই অনেক কিছু করতেছে, এটা ভালো। আমরা যে স্ট্রাগল করছি ওরা কেন করবে? সূর্য কিন্তু পালায় যাচ্ছে টাকা না দিয়ে, তোমরা ধরো হবে। ভাই আমরা হচ্ছে এতদিন তো পর্যন্ত নিজেদের আগ্রহে রেডিও শো করে গেছিলাম, এখন আপনারা এসে শুনিয়ে দিলেন যে সিনিয়র ভাইরা তো ট্রিট দিত, এরপর তো হচ্ছে ভাই ট্রিট না পেলে হচ্ছে আমরা ইনসেনটিভটা পাবো না ফার্দার শো করার। জি ভাইয়া, আমাদের পার শোতে আপনারা এখানে একটু একটা আগে বললেন গুরুত্বপূর্ণ না পয়েন্ট, অ্যালামনাইরা আমাদের ভগবান, তো ওইরকমই তো যে বিষয়টা আমরাও এখন এখানে একটা পয়েন্ট আপনারা আছে। ট্রিট কিন্তু জুনিয়ররা কখনই পায় না, ট্রিট হচ্ছে জুনিয়ররা নেয়। এখন তুমি যদি জি নিতে না ভাইয়া, পারো, এটা ঠিক আসলে ভাইয়া। এটা আসলে তোমাদের ব্যর্থতা। পার্থ ভাইয়া আচ্ছা তো ভাইয়া, সবসময় সেফেই খেলতেছে। হ্যাঁ পার্থ ভাইয়া সবসময় নিজের দিক থেকে জিনিসটা সরায় সূর্য ভাইয়া দিকে দিয়ে দিতে চাচ্ছে, জিনিসটা আমরা বুঝতে পারছি। ভাইয়া ট্রিট আরে নিলে না, ভাইয়া দেখো সবার কাছ সূর্য তো থেকেই নাও। তোমাদের কাছাকাছি আছে, তাই না? সূর্য তো তোমাদের কাছাকাছি আছে, তো তোমরা ও ইজিলি তাকে ভাইয়া, রিচ করতে পারো। হ্যাঁ ভাইয়া ট্রিট চাইলে ভাইয়া সব সব ভাইয়া একসাথে আমাদের দিবে, আমাদের এত মানুষ, আপনারা সবাই একসাথেই দিবেন আমাদের। আপিন ভুল হয়ে গেছে রে, যদি জানতাম তাহলে হচ্ছে ওই যে আমাদের কভার পেজের উপরে বিকাশ নাম্বারটা অ্যাড করে দিতাম। হ্যাঁ, বিকাশ নাম্বার, পেপ্যাল, ভাইয়া আপনারা খালি বলেন যে ট্রিট দিব, আমরা জোগাড় করা বাকিটা বিষয় না। ভাই এবার একটা সত্যিকারের গ্রাহক শ্রোতাদের প্রশ্ন, এবার আমরা ফেক ফেক বানিয়ে বলছি না। একজন শ্রোতা জিজ্ঞেস করেছে আমাদের রেডিও বুয়েট টিমেরই একজন, যে আপনারা যখন ছিলেন তখন বুয়েটে অনেকাংশেই র্যাক ছিল বা বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশন ছিল, এখন হচ্ছে পুরোপুরি র্যাক ছাড়া আমরা একটা বুয়েটে আছি, কোনো কিছু করার আগে আমাদের দ্বিতীয়বার সেভাবে ভাবতে হয় না। তো এই ডিফারেন্সটাকে কিভাবে দেখছেন? আমার আসলে মানে এই ব্যাপারে হচ্ছে অনেক কিছুই বলার আছে। যে আমি আসলে মানে বর্তমান যে ব্যাচ গুলো আছে এদের প্রতি আসলে আমি ভয়াবহ ভয়াবহ লেভেলের মানে কি বলবো, মানে তাদেরকে থ্যাঙ্কস দিতে চাই যে হ্যাঁ, একটা জিনিস যেটা আমরা পারি নাই, আমরা হচ্ছে একদম ব্যর্থ ছিলাম, কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসতে পারিনি। সেটা হচ্ছে
মানে এখনকার ব্যাচরা সেটা একসাথে হয়ে সেটাকে ডিফেন্ড করতে পারছে, সেটাকে দূর করতে পারছে। তো এটা অবশ্যই তোমাদের ক্রেডিট, এবং উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ যে তোমরা খুবই সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করে জিনিসটা থেকে হচ্ছে তোমরা একটা আউটকাম নিয়ে আসতে পারছো। সো হ্যাঁ, এখানে আমাদের ব্যর্থতাতে আমরা যতটা দুঃখ পাইছি তার চেয়ে কয়েক গুণ বেশি খুশি হয়েছে যে হ্যাঁ, এখন একটা বুয়েটে এখন গেলে হচ্ছে শান্তিতে শ্বাস নেওয়া যাবে। তো সেটা আসলে তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। জাস্ট একটু অ্যাড করি, আমার মনে হয় যে পার্থ এটাতে একমত হবে যে আসলে এরকম যে একটা সিচুয়েশন হবে এটা আসলে আমরা আসলে চিন্তা করতে পারতাম না, কারণ আসলে দীর্ঘদিন একটা কালচার বা একটা সিনারিও চলে আসলে মানুষ সেটাতে আসলে অভ্যস্ত হয়ে যায় আর কি। এবং আমরাও আসলে আহ, যখন ওয়ান ওয়ানে ঢুকেছি একটা কালচার দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি, যেটা পার্থ বললো যে আমরা আসলে চেঞ্জ করতে পারি না কোনোভাবেই। তো মানে এরকম একটা হচ্ছে যে এই সিনারিওটা নাই, এটার জন্য অবশ্যই মানে জুনিয়র ব্যাচগুলো একটা বড় ধন্যবাদ পাবে। এবং দ্বিতীয় হচ্ছে যে এই যে এই সিনারিওটা যে থাকবে না এই ব্যাপারটা, এই চিন্তা ভাবনাটাই কিন্তু বা চিন্তাধারাটাই বা পার্সপেক্টিভটাই আমাদের মাথায় ছিল না। তো এই বোধটা এনে দেওয়া একটা আসলে বিশাল ক্রেডিট যে না, এইরকম একটা কালচার বিহীন একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে আছে আর কি। এটা আসলে শুধু বুয়েটের জন্য না, আমার কাছে মনে হয় যে ওভারঅল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, সরকারি এই বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে এটা একটা আসলে একটা বড় অ্যাচিভমেন্ট। তো এইটা যাতে সাস্টেইন করে আর কি, এটাই আমার মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি। কারণ আহ, এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে বাংলাদেশে না, সরি, বুয়েটে রাজনীতি নিষিদ্ধ হয়েছে, এবং এরপরও দেখা যায় যে বিভিন্ন ভাবে হচ্ছে কালচারটা ফিরে আসছে এবং ফিরে এসে সেটা সাস্টেইন করে গেছে আর কি। তো এখন আমি বলবো যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এখনের যে ভালো বা কালচারটা আছে, যে সুস্থ সংস্কৃতিটা আসছে সেটা যাতে আর কি সাস্টেইন করে। এবং আমি আশা করি যে এটা অবশ্যই সাস্টেইন করবে আর কি, কারণ এখন যে জুনিয়র ব্যাচটা আসছে তারা আসলে এই কালচারটা দেখে বড় হচ্ছে না। এখন জুনিয়র সম্ভবত 19, তো ওরা যদি এই কালচারটা না দেখে তাহলে আশা করি যে এই জিনিসটা আর আসবে না ফেরত। আমি গাছগুলো লাগাবো, ঘাস লাগাবো, ওটা ওটা আমি মাটি ফেলতে হবে যেখানে প্ল্যান্টেশন হবে, কিন্তু বাকি জায়গাতে উঁচু করার জন্য যদি মাটি ফেলতে আচ্ছা, ভাইয়াদের কাছে আমাদের পরের প্রশ্ন যে আমাদের অনেকেই নতুন আরজে আছে, বা আমাদের মতো অনেক তরুণ বা 18 ব্যাচ থেকে বা 19 ব্যাচ থেকে অনেক আরজে আসতেছে, যাদের মাঝখানে অনেক আশা যে বুয়েট রেডিও নিয়ে কিছু করবে। তো ভাইয়াদের কাছে একটু প্রশ্ন যে হচ্ছে আপনাদের আমাদের প্রতি কোনো উপদেশ বা কোনো কথা কি বলার আছে, যে যেভাবে করলে আমরা হয়তো এই রেডিওটাকে আরো আগিয়ে নিয়ে যেতে পারবো, বা জিনিসটা আমাদের জন্য অনেক ভালো হবে। একই সাথে আমার এই মনে হয় মুহূর্তে আমাদের জয়েন করেছেন পুরকৌশল 89 ব্যাচের তানভীর সাদুর রহমান ভাই। ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। ভাইয়ের আজকে মিটিং ছিল, তারপরে ভাই আমাদের জন্য সময় বের করেছেন। জি সূর্যদা, অনেক দুঃখিত। না, সমস্যা নেই। তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আমরা আমরা অনেকক্ষণ আগেই আলাপ শুরু করে দিতে বকবক করতেছি আর কি। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে এক দাওয়াতের মধ্যে আছি, তারপর এই এক রুমে পাশের রুমে ঢুকে জয়েন করলাম। শুনতেছি তোমাদের কথা, আমাকে বিশেষ কিছু জিজ্ঞেস করো না। তা আমরা জিজ্ঞেস করতেছি না, আমার ধারণা জুনিয়র অনেক কিছু হয়তো জিজ্ঞেস করতে পারে আর কি। তো যে প্রশ্নটা ছিল আর কি যে আহ, উপদেশ শব্দটাই আসলে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে উপদেশ দেওয়ার পর্যায়ে এখনো নাই, আমরা পরামর্শ দিতে পারি আর কি। তো পরামর্শ যেটা হতে পারে যে আরজে হওয়ার জন্য বা আমার মনে হয় রেডিওর অনুষ্ঠান করা মানে কন্টিনিউ করার জন্য আসলে আহ কিছুটা পড়াশোনা করাটা জরুরি আর কি। এটা আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ একটা সময় গেলে দেখা যাবে যে আসলে হয়তো কন্টেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার জন্য আসলে একটু ঘাটাঘাটি করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। আমার কাছে মনে হয় যে আসলে কন্টেন্টে ডিফারেন্স কিরকম ভাবে আনা যায়। শুধু বিশেষ করে আসলে ক্যাম্পাস কেন্দ্রিক যখন একটা রেডিও চ্যানেল হয়, সেখানে স্ট্রাগলটা আরো একটু বেশি থাকে আর কি। যে তো তারপরেও আমার কাছে মনে হয় যে আহ, এখন মানে আগে হয়তো আমাদের একটা ইনিশিয়ালি চিন্তা ছিল যে এটাকে আসলে শুধুমাত্র বুয়েট রিলেটেড ঘটনা নিয়েই হবে বা কিছু নিয়েই হবে।
এর বাইরেও আসলে কিন্তু প্রোগ্রাম হয়েছে যে ওভারঅল বুয়েটের বাইরের কোনো কিছুর সাথে বুয়েটকে কিভাবে কানেক্ট করা যায়। তো আমি বলবো যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন যারা করতে চায়, এখন যেহেতু একটু বড় টিম আছে, তো আমি বলবো যে তারা যাতে ডেডিকেটেডলি ওইটার জন্য কাজ করে আর কি, যে আসলে কিভাবে কিভাবে একটা সমৃদ্ধ কন্টেন্ট আনা যায়, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। এটার জন্য অবভিয়াসলি আমি যেটা বললাম যে আমরা আমাদেরও মাঝে মধ্যে, মানে মাঝে মধ্যে না, প্রায় আসলে ইউটিউব দেখতে হতো যে পুরান আকাশবাণী কলকাতায় কি কি ধরনের প্রোগ্রাম হতো। যে আমি শুনেছি যে আকাশবাণী এক সময় এই ধরনের মানে রেডিও প্রোগ্রামের মধ্যে আকাশবাণীর কন্টেন্টকে সবাই বলে যে খুবই ভালো এবং খুবই এনরিচ। তো এটা আমি ঘেটে ঘেটে বের করতে হচ্ছে। বনি অনেক পড়াশোনা করতো, বনি আজকে নাই আমাদের সাথে, বনি অনেক পড়াশোনা করতো কি কি করা যায় না করা যায়। তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট যে ডেডিকেটেডলি একজন দুইজন তিনজন মানুষ থাকবে যারা আসলে খুঁজবে যে কিভাবে একটা কন্টেন্ট বানানো যায়। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষ অনেক কিছু নিয়ে আসলে দেখা যাচ্ছে যে ঝাপসা ধারণা রাখছে বা পুরাপুরি ধারণা নাই, প্লাস হচ্ছে যে অনেক কিছুই এস্টাবলিশ আছে আমাদের মধ্যে একটা ধারণা বা চিন্তা ভাবনা। তো ওইটা নিয়ে কিভাবে আসলে কানেক্ট করা যায়, এটা হয়তো আমরা রেডিওর থ্রুতে অ্যাড করতে পারি আর কি। সো মানে বুয়েট রেডিও ক্যান বি সোর্স অফ ইনফরমেশন, এই জিনিসটা যাতে থাকে আর কি, যে মানুষের একটা ইনফরমেশনের সোর্স হাব হিসেবে অথবা হাব হিসেবে বুয়েট রেডিও থাকবে। তো এটাই, আর কিছু বলার নেই, আর কেউ যদি কিছু অ্যাড করতে চায়। অনেক ভালো লাগছে আসলে কথাগুলো শুনে। আসসালামু আলাইকুম তানভীর ভাইয়া, আমরা আসলে অনেক বেশি খুশি যে আজকে আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আমরা খুব করে চেয়েছিলাম আপনি আমাদের সাথে জয়েন করেন। ভাইয়া, আপনার কাছে আমার দুটি প্রশ্ন, একটা হচ্ছে সবার একটা প্রশ্ন আর একটা হচ্ছে আমার একটা পার্সোনাল প্রশ্ন। সেটি হচ্ছে যে প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি আপনার কাছে যখন আইডিয়াটি নিয়ে অ্যাপ্রোচ করা হলো যে বুয়েট রেডিও করা হবে, আপনি কিভাবে এটার সাথে অ্যাগ্রি করেছিলেন, বা মানে আপনার মাথায় কি চলছিল যে কেন এটার সাথে যুক্ত হব বা হব না? আর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো, ভাইয়া আপনি আপনার ভার্সিটি লাইফের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন, যে তখন মানে বুয়েট রেডিও বা তখন আপনাদের বুয়েটের লাইফটা কেমন ছিল। কারণ আমার সবসময় আগ্রহ ছিল যে ওই সময়টাতে আমরা ছিলামও না, মানে বুয়েট শব্দটার সাথেই জানতাম না। তো কেমন ছিল সেই সময়টা, একটু যদি আমাদেরকে বলতেন, আমরা খুব আগ্রহী আপনার মুখ থেকে শোনার জন্য। আচ্ছা, আচ্ছা, দুইটা একে একে বলি। তারপর তার আগে বলে নেই, আমি খুব ভালো কথা বলতে পারি না, মানে হয়তো টেবিল টকে চালায় নিতে পারি, কিন্তু এরকম যে মানে রেডিওতে অনেক কথা বলবো সেরকম লোক আমি না আসলে। আচ্ছা যাক, তারপরেও দুটো প্রশ্ন করছি, উত্তর দেই। প্রথমটা আসলে যে পার্থ পার্থ তো আসলে ডিসাইডেড ছিল যে ও বুয়েট রেডিও করবেই। ওর দরকার ছিল একটা ডোমেইন। ও আমাকে একদিন বললো যে, ইনবক্সে বললো যে ভাই একটা ডোমেইন কিনে দিতে হবে, বা কিনে ক্রেডিট কার্ড আছে কিনা এটা করে দিতে পারবেন কিনা। তারপর আমি বুয়েটে কোনো একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানেই পার্থ ল্যাপটপ নিয়ে চলে আসলো, ওর ল্যাপটপে লগ ইন করে আমি মানে ডোমেইনটা কিনে দিলাম। সেটাই আমার ইনভলভমেন্ট বলতে গেলে ওইরকমই, এইটুকুই। আমি খুব বেশি যে হেল্প করতে পারছি তা না, কিন্তু পার্থর মানে এই টাইপের জিনিস, যেটা হয়তো একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নাই বা এরকম এরকম কিছু হার্ডল হয়তো কি বলে অতিক্রম করতে সাহায্য করতে পেরেছি। এর চেয়ে বেশি কিছু না, আমি খুব বেশি সাহায্য করতে পেরেছি তা না। কিন্তু আমার একটা মানে পার্থর মতো ও কি বলে, ওর যে মোটিভেটেড বা ও যে প্যাশন নিয়ে এটা করতেছিল, আমার ব্যাপারটা ভালো লাগছিল। আর এরকম একটা জিনিস, ইউনিক একটা জিনিস হোক, সেটা চাচ্ছিলাম। এই তো এভাবেই আমার জড়িত হওয়া। আর আমার মনে হয় বুয়েট রেডিওর প্রথম দিকের সব অনুষ্ঠান, আমি জানি না সবগুলো না কিনা, কিন্তু আমি মোটামুটি বেশিরভাগ অনুষ্ঠানেই। ভাইয়া, আপনাদের সময় ক্লাব অ্যাক্টিভিটি গুলো কেমন ছিল? এটা অবশ্য ইন্টারেস্টিং জিনিস, যেটা আমাদের ঢোকা পর্যন্ত, মানে আমরা ক্লাস শুরু করেছি 89 ব্যাচ, 91-এ আমরা ক্লাস শুরু করেছি। তখনও বুয়েটে একটাও ক্লাব ছিল না, সত্যি কথা। 92-এ আমাদের বন্ধুরাই, বাবর, রানা, রুমি, এরা বুয়েট ডিবেটিং ক্লাব শুরু করে। আমি ওদের পিছনে, মানে আমি তো সবকিছুর মধ্যেই থাকি, যেরকম আলুর মতো এখানেও ছিলাম একটু করে, মানে ওই
কি বলে স্ক্রু পেরেক আগায় দেওয়ার মতো আর কি। ওদের সাথে প্রথম একটা প্রোগ্রাম করলো বুয়েট ডিবেটিং ক্লাব থেকে ইন্টার ইউনিভার্সিটি ডিবেটিং, সেইটার সাথে ছিলাম। ওইটাই আসলে বুয়েটের প্রথম ক্লাব আর প্রথম ক্লাব অ্যাক্টিভিটি। এরপরে আমরা বের হওয়া পর্যন্ত আমার মনে হয় আর কোনো ক্লাব ছিল না, সেটা হলো 96 পর্যন্ত। যত ক্লাব এখন দেখি, যে আমি একটা ক্লাব ফেয়ার ছিল বছর 2 আগে, আমি গিয়েছিলাম, ওখানে আমি মনে হয় 30টার কাছাকাছি ক্লাব দেখেছি আমি। কিন্তু মানে এগুলোর যদি প্রত্যেকটা ক্লাবেরই নিশ্চয়ই তাদের হিস্ট্রি আছে, তাদের পার্ট কবে কবে প্রতিষ্ঠা হয়েছে সবকিছু আছে। এই বুয়েট ডিবেটিং ক্লাবের আগে মনে হয় কোনোটাই হয়নি, আর কোনোটারই বয়স এত বেশি না হয়তো। ইসমাম আছে এখানে বুয়েট ডিবেটিং ক্লাবের বিশিষ্ট ডিবেটার, রাইট? জি ভাই, বুয়েট ডিবেটিং ক্লাবে সবার প্রথমে যাত্রা শুরু করে, এরপরে আস্তে আস্তে বাকি ক্লাবগুলো আসে। এখন তো অনেক নতুন নতুন ক্লাব আছে। আমি মুহূর্তে যে আড্ডাতে আছি সেখানে আমাদের ওই বুয়েট ডিবেটিং ক্লাবের প্রথম প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন বাবর আছে। ভাই, ভাইয়ের থেকে কি আমরা কিছু কথা শুনতে পারি? প্রতিষ্ঠাকালের এই গল্প কখনো শোনা হয় না। ভাই যদি রাজি থাকে। আমি কিছুক্ষণ পরে অফ মানে কি বলে মিউট করে ওকে যাই বলতেছি যে ও কথা বলতে রাজি আছে কিনা, আমার মোবাইলই তাহলে ওকে ধরাই দিব। জি ভাইয়া, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হয়। আচ্ছা, ও খুব ভালো কথা বলে। আর আমাদের সময় আর দুইটা কথা বলি। একটা সময় আমাদের সময়ের পলিটিক্সের ব্যাপারটা কিন্তু খুব ভালো ছিল। আমি হলে প্রথম 6 মাসে আমি হলে যাইনি। আমি ঢাকায় যেহেতু মিরপুরে বাসা ছিল, হলে যাওয়ার খুব দরকার ছিল না। কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা খুব খারাপ হওয়াতে আমি চিন্তা করলাম যে সেকেন্ড সেমিস্টার থেকে আমি ওই হলে থাকবো। তখন আবার ইলেকশনের ঘন ঘটা শুরু হয়ে গেছে বুয়েটে, ইউকসু ইলেকশন, হলের ইলেকশন। আমি হলে উঠে প্রথম যেদিন ডাইনিংয়ে গেলাম, 4টা জিএস ক্যান্ডিডেট, 4 পার্টির, ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ আর ছাত্র ইউনিয়ন, 4জন একই ব্যাচের এবং 4জন একসঙ্গে মানে লাঞ্চ করতে বসছে। আমার জন্য ব্যাপারটা একটু মানে হতভম্ব টাইপের ব্যাপার ছিল, যে পলিটিক্স তো এরকম হওয়ার কথা না। এবং ওইরকম ছিল, ওইরকম বিউটিটা ছিল, কিন্তু আমাদের সময় নষ্ট হওয়া শুরু হয়েছে। আমাদের সময় মারামারি শুরু হয়েছে, আমাদের সময় ইলেকশন বাতিল হয়েছে। যাই হোক, কিন্তু অসম্ভব ভালো সম্পর্কের ব্যাপার সাইডটা আমরা দেখছি। পলিটিক্স ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি সেই সময়টা আমাদের দেখা, কিন্তু আবার ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হওয়ার সময়টাও আমাদের দেখা ওই সময়। আচ্ছা, আমি অফলাইন হই, তোমরা অন্য আলাপ করতে থাকো, দেখি আমি বাবরকে কনভিন্স করে আনতে পারি কিনা। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথাগুলো শুনে খুবই ভালো লাগলো এবং জিনিসটা আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম যে তখন কিরকম হতে পারে। পার্থ ভাইয়া, সূর্যদার কাছে প্রশ্ন এখন। আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ব্যান্ডকে বা বিভিন্ন সময় বিভিন্ন গান কেন্দ্রিক অনুষ্ঠান করছেন। আপনাদের যদি সুযোগ পেতেন যে আপনার নিজের প্রিয় ব্যান্ডকে বা নিজের প্রিয় সঙ্গীত শিল্পীকে বুয়েট রেডিওতে নিয়ে আসার জন্য বা ফিচার করার জন্য, কাকে নিয়ে আসতেন বা কেন নিয়ে আসতেন? বা বুয়েটের কোনো ব্যান্ডকে কি কখনো আনতে পেরেছিলেন, আনার চেষ্টা করেছিলেন? আমি বলি প্রথমে, আমি আসলে এখন গাড়িতে আছি, তোমরা হয়তো একটু নয়েজ পেতে পারো, তো সরি এই ব্যাপারে। আমাদের হচ্ছে প্রথম থেকে খুবই ইচ্ছে ছিল যে শিরোনামহীনের দুই ভাই গান, যেটা আমরা হচ্ছে মানে পারিনি। এবং আমাদের কপাল এতটাই খারাপ যে আমরা হচ্ছে যখন র্যাঙ্ক হলাম তখন শিরোনামহীন ভেঙে গেল। তো তখন আসলে আমরা অ্যাপ্রোচও নিতে পারি না। আমাদের ইচ্ছা ছিল যে শিরোনামহীন অ্যাজ এ ব্যান্ড একটা প্রোগ্রাম করবো আমরা, যেটা আসলে তখন আমরা সেই ইন্সপিরেশনও হারিয়ে ফেলছিলাম। যে জিয়া ভাই আছে, তুলি ভাই আছে, ওনাদেরকে সবাই একসাথে ডাকা যেত। কিন্তু ওইটা যেহেতু হয়নি, এটা একটা আমাদের ইচ্ছা ছিল যেটা আমরা করতে পারিনি। এছাড়া তো আমরা এই যে লোকাল মানে বুয়েটের যে ব্যান্ড ছিল ওই সময়ের মধ্যে এলএসডি কে আমরা এনেছিলাম, তারপর 14 ব্যাচের একটা ব্যান্ড ছিল, ওদেরকে এনেছিলাম। তো এইভাবে কিছু ছোটখাটো প্রোগ্রাম করা হয়েছিল, কিন্তু আমাদের খুব ইচ্ছে ছিল এটা করার। এটা আমাদের একটা আনফিনিশড প্ল্যান বা ইচ্ছা ছিল বলতে পারো আর কি। আমাদের তো ব্যান্ড নিয়ে একটা আলাদা শো ছিল, যেখানে আসলে আমার এক্সাক্ট মনে নাই, বাট বেশ কয়েকটা ব্যান্ডই ছিল বুয়েটের আর কি। মানে বুয়েটের 13 ব্যাচেরও মনে হয় 2-3টা ব্যান্ড ছিল, 14 ব্যাচের ব্যান্ড ছিল আর কি। সো ওইটা মেবি আমরা থার্ড ইয়ারে হয়তো করছিলাম, আমার এক্সাক্ট মনে নাই আর কি। বাট একটা আলাদা প্রোগ্রাম থাকতো ব্যান্ড নিয়ে আর কি, একটা আলাদা শো ছিল যেখানে ব্যান্ড থেকে আসতো। তো
আর হ্যাঁ, ওই আমাদের সেই শোটার নাম খুব মজার ছিল, ব্যান্ডিং মোমেন্ট, নট বেন্ডিং মোমেন্ট, ব্যান্ডিং মোমেন্ট। হ্যাঁ ভাইয়ারা, আমার নাম বাবর, তানভীর আমাকে ডেকে নিয়ে আসলো। জি আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই। আসসালামু সালাম আলাইকুম ভাইয়া। ভাইয়া। ওয়াইসলাম, কেমন আছো তোমরা? এই তো জি ভাইয়া, ভাই ভালো, আপনি আপনাকে আমাদের মাঝে পেয়ে অনেক ভালো লাগছে। আমিও দারুণ মুগ্ধ, হঠাৎ করে এরকম দাওয়াত পেয়ে। জি ভাইয়া, আসলে মানে ভাইয়া যখন বললেন যে আপনি ডিবেটিং ক্লাবের ফাউন্ডিং মেম্বারদের মধ্যে একজন ছিলেন, তো আমরা ভাবছিলাম হুম, যে আমরা এখানে মোটামুটি বেশ কয়েকজন ডিবেটিং ক্লাবের সঙ্গে অ্যাক্টিভ আছি, যেই ডিবেটিং আচ্ছা, ক্লাব আমরা দেখছি এখন মানে ইন্টারন্যাশনালিও বুয়েট ডিবেটিং ক্লাবকে মানুষ চিনে। তো খুবই ভালো লাগছে হ্যাঁ, যে সেই ডিবেটিং ক্লাবের যে ফাউন্ডারের মধ্যে আপনি ছিলেন, আপনাকে আমরা আমাদের মাঝে পেয়েছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, বুয়েটের ফাউন্ডিং মেম্বারের মধ্যে ছিলাম। আসলে তোমরা একটু আগে ব্যান্ডের কথাও বলতেছিলা। ডিবেটিং ক্লাবটা করার মূল কারণ ছিল আসলে সমমানা কিছু বন্ধু বান্ধব পেয়েছিলাম যারা ডিবেট নিয়ে উৎসাহিত ছিল। হ্যাঁ, এই জন্য ডিবেটিং ক্লাবটা করা। কিন্তু আসলে বুয়েটে আমাদের সবচেয়ে বেশি যে অভাববোধটা ছিল সেটা হচ্ছে বুয়েটের একটা কালচারাল এনভায়রনমেন্টের। তোমরা এখন চিন্তাও করতে পারবা না, আমরা যখন বিকেল 5টা আমাদের ক্লাস শেষ হতো, সোয়া 5টা 15তে বাস ছেড়ে যেত, তখন পুরো ক্যাম্পাসটা একটা ভুতুড়ে পরিবেশ থাকতো। তো এই যে তানভীরের সাথে তানভীরকে তোমরা সবাই চেনো, তানভীর বা আমরা সহ আমাদের এটা খুব মনোকষ্টের একটা ব্যাপার ছিল যে পার হলি টিএসসি জমজমাট রাত্রে পর্যন্ত, কিন্তু বুয়েটে কিছু নাই। তো সেখান থেকে ডিবেটিং ক্লাবটা যেহেতু বললাম যে একটা সমমনা কিছু বন্ধু বান্ধবের সবার সাধারণ একটা কমন পছন্দের ব্যাপার ছিল ডিবেট, সেখান থেকে আমরা প্রথম ক্লাবটা করি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ক্লাব, যেটা শুরু করেছিল 1991 সালের 13ই ডিসেম্বর। যারা ক্লাবের আছো তারা জানো আমাদের 13 তারিখে বার্থডে হয়। তো 91 সাল অবধি সেখান থেকে এই 19 বছর, মানে 29 বছর ধরে টিকে আছে। আর তবে মানে আসলে চাহিদাটা বইয়ের ছিল যে একটা কিছু হোক। কেননা বুয়েট ডিবেটিং করার পরপরই আমার মনে আছে আমি যখন বুয়েট ছেড়ে আসি 96 সালে 96-এ, তখন অলরেডি বোধহয় 6টা ক্লাবের সাথে আমি আরো জড়িত ছিলাম। সেই ক্লাবগুলো এখন হয়তো খুব অ্যাক্টিভলি আর নাই। একটা ফিল্ম ক্লাব ছিল, আছে বোধহয় এখনো। একটা ইংলিশ লিটারেচার ক্লাব ছিল। এরকম টুকটাক ক্লাব হওয়া শুরু করলো। অ্যাডভেঞ্চার ক্লাব বলে একটা ক্লাবের কথা হচ্ছিল। তো এভাবে শুরু হয়েছিল। আসলে আমরা শুরু করাটা ব্যাপার, তবে সাফল্যটা আসলে তোমাদেরই, যারা ধরে রাখতে পেরেছে আসলে। কারণ আমরা তো 91 থেকে 96 5 বছর দেখেই চলে আসছি। আর তোমরা তো তারপর টেনে নিয়ে যাচ্ছ। টেনে নিয়ে যাওয়াটাই বড় কথা। শুরুটা হয়তো অনেকভাবেই হতে পারে। তবে বুয়েটের এনভায়রনমেন্ট, ক্লাব, কি যেন ব্যান্ড নিয়ে কথা বলছিলা, এগুলো নিয়ে যদি কিছু জানতে চাও, উই ক্যান পার্টিসিপেট। কারণ তানভীর এখানে আছে। আমরা ব্যান্ড মিউজিক নিয়ে খুব কাজ করতাম। আর আমরা চাইলেই আমাদের আগের সময় মানে প্রত্যেক সপ্তাহে একটা করে কনসার্ট করার একটা পরিকল্পনা করছিলাম। তো যে কোনো কিছু যদি মানে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি, বলতে পারি, ভালো লাগবে। জি ভাইয়া, আপনি যদি আপনার কনসার্ট সেই রিলেটেড বিষয়ে কোনো স্মৃতি থাকলে আমাদের সাথে মানে ভাইয়া, আমাদের ওই শ্রোতা সময় বন্ধুদের সাথে কনসার্ট শেয়ার গুলো করতে কি পারেন। আমরা এখন যেরকম দেখি অবশ্যই তো সেরকম ছিল না। মানে আপনাদের কালচারাল প্রোগ্রাম গুলো বা যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো কেমন ছিল? আমাদের তো জন্মও হয়নি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমি যখন মেকানিক্যাল ডিপার্টমেন্টে জয়েন করলাম, আমি হচ্ছে আমাদের ব্যাচের মেকানিক্যাল ডিপার্টমেন্টের হিস্ট্রিতে প্রথম আমরা নবীনবরণ বলে একটা অনুষ্ঠান করি। তবে নবীনবরণ করার আগে আমাদের সিনিয়র যা ছিল তাদের ওই ফেয়ারওয়েলটাও আমরা প্রথম অ্যারেঞ্জ করি। এর আগে আমাদের আমি জানি না, এর আগে বুয়েটের হিস্ট্রিতে কখনো এই ফেয়ারওয়েল বা নবীনবরণ এগুলো কখনো হয়নি। তো আমরা যখন যে প্রোগ্রামগুলো করতাম, কনসার্ট ছিল দ্য মোস্ট এক্সপেন্সিভ, সবচেয়ে অ্যাট্রাকটিভ প্রোগ্রাম। তো আমরা যে প্রোগ্রামগুলো করতাম এটা মূলত হতো ধরো নিজেরা অ্যারেঞ্জ করা। আমাদের কেউ গান গায়, হ্যাঁ, আমাদের কেউ গিটার বাজায়, আমরা মিলে গান গাচ্ছি। তবে এখনকার মতো আমরা বাইরে এত প্রোগ্রাম করতাম না। আমরা তখন আসলে প্রোগ্রামের চাপও তো খুব কম ছিল। আমরা যে কোনো প্রোগ্রামে অডিটোরিয়ামে করতাম। তো অডিটোরিয়ামে করতে করতে আমাদের অনেকগুলো জিনিসের প্রতি বাড়তি আগ্রহ তৈরি হয়েছিল। যেমন মনে করো লাইটিং করা। তোমরা জানো কিনা জানি না, বাংলাদেশের প্রথম যে লেজার লাইট শো, এটা 1996 সালে যখন আমাদের র্যাগের প্রোগ্রাম হয়,
বাংলাদেশের প্রথম লেজার লাইট কিন্তু শো হয় আমাদের বুয়েটে। এটা তানিম বলে একজন ভদ্রলোক আছেন, তানিম ফিডব্যাক অফিসে কাজ করতেন। তানিম ভাই, সরি তানিম, শিহাব ভাই ছিল, তানিম আর শিহাব ছিল, শিহাব ভাই ছিল সাউন্ডে, তানিম ভাই ছিল লাইটিং এ। তো ওই প্রথম লেজার লাইটের শোটা আমাদের বুয়েটে করা হয়, এবং কিছু কিছু লাইটিং এর ইনস্ট্রুমেন্ট এয়ারপোর্ট থেকে ছুটিয়ে সরাসরি আমাদের অডিটোরিয়ামে নিয়ে আসা। তো এখনকার পার্সপেক্টিভে যদি দেখো, খুবই অফুল একটা শো ছিল, মানে লেজার লাইট এক কোনায় যাচ্ছে, কোথায় যাবে কিছু বুঝতেছে না, কিন্তু আসলে সবাই শিখে উঠতে পারে না। কিন্তু এই যে আমাদের শখ ছিল যে আমরা প্রথম লেজার লাইট যেহেতু বাংলাদেশে আসছে, আমাদের এলআরবির দ্য গ্রেট বাচ্চু ভাইয়ের প্রোগ্রাম ছিল, তো সেটা তখন যখন হয় প্রথম লেজার লাইট শোটা আমরা করি বুয়েটের অডিটোরিয়ামে। কনসার্ট ব্যাপারটা কঠিন ছিল, খুব এস্টাবলিশ কোনো ব্যান্ডকে আনতে হলে যে টাকাটা লাগতো, স্পন্সর পাওয়া একটা মহা দুষ্কর ব্যাপার ছিল, ভয়ঙ্কর রকমের কঠিন ছিল। মানে আমি যদি বলি তোমাদেরকে, তোমাদের কাছে হয়তো হাস্যকর লাগবে আজকে, যে 35,000 টাকায় আমরা এলআরবি কে বুক করেছিলাম। হ্যাঁ, এলআরবি কে বুক করে তাকে নিয়ে আসলাম, শেষ পর্যন্ত 5,000 টাকা দিতে পারিনি। তো স্টেজ পারফর্ম করার পরে বাচ্চু ভাইয়ের কাছে আমরা মাফ বলছিলাম যে আমাদের একটু অ্যালাউ করেন, যে আমরা যেন 5,000 টাকা কয়েকদিন পরে দিতে পারি। বাট হি ওয়াজ সাচ গ্রেট, সে 5,000 টাকা না নিয়ে আমাদেরকে জড়ায় ধরে বলছিল যখনই ডাকবি তখনই আসবো। আমাদের সময় আবার ব্যান্ডের প্রত্যেকটা দলের সাথে যারা কি প্রোগ্রাম করতাম, তাদের সাথে আমাদের খুব ভালো রকমের ইন্টিমেসি হয়ে যেত, গান বাজনা হতো। তবে আমাদের সময় প্রচলিত ব্যাপার ছিল আমরাই পারফর্ম, কনসার্ট হতো হলে, কখনো কোনো প্রোগ্রামই হতো না। মানে কনসার্ট হলে হচ্ছে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। কনসার্ট হতো আমাদের সময় বুয়েটে মেইন ক্যাম্পাসে। আমাদের আগে বাইরে প্রোগ্রাম হয়েছে, কিন্তু তখন বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি বা বহিরাগতদের ঠেকানোর জন্য আমরা সাধারণত কনসার্টটা আয়োজন করতাম অডিটোরিয়ামের ভিতরে। আমি অনেক কি লাইনে আছি চমৎকার। তোমাদের সাথে? জি ভাই আছেন। অনেক চমৎকার লাগলো ভাই কথাটা শুনে। আর আমরা 18 ব্যাচ সম্ভবত সবচেয়ে দুর্ভাগা ব্যাচ। আমরা বুয়েটে আসা মাত্র কোনো এক কনসার্ট পেলাম না, এরপর হচ্ছে 1 বছর ধরে তো ক্যাম্পাসে যেতে পারছি। শোনো মেয়ে, এইগুলো নিয়ে কখনো নাই পেলা না, এটা কোনো ব্যাপার না, পেতে হবে, নিয়ে নিতে হবে। আমাদের সময় কিন্তু আমরা অনেকগুলো জিনিস, আমি তোমাকে যেমন একটা তোমাকে বললাম যে প্রথম লেজার লাইট বুয়েটের প্রথম ক্লাব তোমরা কি জানো, আজকে মানে একটু ডিফারেন্ট দিকে যাব না, আমি জাস্ট একটু বলার জন্য তোমাদেরকে, বুয়েটের ছাত্র রাজনীতি যখন খুব স্ট্রং ছিল, কিন্তু আমরা পুরো ক্যাম্পাস অ্যাক্টিভিটিটাকে এমন ভাবে এনজয় করতাম, ছাত্র রাজনীতি আমরা কন্ট্রোল করতাম এ কথা বলবো না, কিন্তু আমরা ভয়ঙ্করভাবে প্রভাবিত করতাম। ঠিক আছে, তানভীর ছাত্র ইউনিয়ন করতো, আমি অ্যাজ সাচ করে পলিটিক্যাল ব্যানারে ছিলাম না। আমাদের সময় বুয়েটে 1992 সালে প্রথম বাংলাদেশে ইউএস এর প্রেসিডেন্সিয়াল ডিবেটের ফরম্যাটে আমরা, সরি এটা 92 না 94 মনে হয়, এটা 4 আমরা তখন 94 আমার সাথে তানভীরও কিন্তু আছে, আমরা 94 প্রথম ইউএস মডেলে যে ইলেকশনটা হয়ে গেছিল 4 যে এটা হয় নাই 3 সময় আমরা ইউএস প্রেসিডেন্সিয়াল মডেলের অনুকরণে বুয়েট ক্যাম্পাসে প্রথম আমরা ভিপি ডিবেট অ্যারেঞ্জ করি। তো 4টা পার্টি ছিল, ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, আর ছিল জাসদ ছিল। তাদের ভিপি ক্যান্ডিডেটকে বলতে হয়েছিল যে কেন তারা ইলেক্টেড হওয়ার মতো, বা কেন তাকে আমি ভোট দিব। আমাদের তখন ডিএসডব্লিউ স্যার ছিলেন ডক্টর আরুল নিশাদ, আর মডারেটর প্যানেলে ছিলাম আমি, সবার নাম বলে নেই এখন, আর রতন ভাই ছিলেন 86 ব্যাচের, আরিফ ছিল আমাদের ব্যাচের, আরেকজন জনের কে ছিল মনে নেই। তো আমরা প্রায় 7 দিন ধরে পুরো ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে একজন ভিপির কাছে কি কি প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো কালেক্ট করি, সেটাকে আমরা স্ক্রুটিনাইজ করে এফেক্টিভ যেসব প্রশ্ন বা রাইট কোয়েশ্চেন, সেগুলো আমরা সেখানে ওপেন স্টেজে তাদেরকে প্রশ্ন করেছিলাম, তারা উত্তর দিয়েছিল। আমরা এখন খুব সহজে বলতে পারি, তখন বলার খুব রিস্কি ছিল, যে আমাদের সেই ভিপি ডিবেট কিন্তু পরবর্তীতে যে ইস্যুটা গঠন করা হয় তাতে ভয়ঙ্কর রকমের ভূমিকা রাখছে। আমার দেখা এত এফেক্টিভ, যেমন আমাদের ওখানে সময় ছাত্র দলের ভিপি থেকে ভিপি হয়েছিলেন তহিদ ভাই, পরের জিএস এগুলো ইউনিয়ন পেয়েছিল, জাসদ মনে হয় 3-4টা পোস্ট পেল, একটা পোস্ট পেয়েছিল, তনুমুরং পোস্ট পেয়েছিল। তো ওই প্যানেলটা
যেহেতু সবার প্রশ্ন নিয়ে করা, সবার মতামতের প্রতিফলন ছিল, বিশ্বাস করো সেই ইস্যুটাকে সাধারণ ছাত্রছাত্রী যেভাবে ওন করেছিল অবিশ্বাস্য। এবং দে কুড ডিসাইড, তারা যেটা বলতো আমরা সেটা মেনে নিতাম। সে কোন পার্টির এটা ব্যাপার না। এখনো মনে পড়ে রাজশাহী ইউনিভার্সিটিতে একদিন আমাদের তখন পিএল চলছে, প্রিপারেটরি লিভ চলছে, হঠাৎ করে রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের দুজনকে মেরে ফেলার পরে ওই দিন আমরা রাত্রেবেলা বোধহয় 3টা-4টা পর্যন্ত শিবিরের বিরুদ্ধে ভাঙচুর টাংচুর এগুলো করে মিছিল মিটিং করে মানে অলমোস্ট এক্সস্টেড। তখন একদল দাবি তুললো যে পরীক্ষা পিছাতে, কালকে পরীক্ষা দেওয়া যাবে। আমাদের ওই ইস্যুর সময় প্রথম আমাদের বুয়েট টিচাররা যেটা করলেন, ফ্যাকাল্টি মেম্বার যেটা করলেন, ওনারা আমাদেরকে স্লট দিয়ে দিলেন যে এত তারিখ এই পরীক্ষার স্লট, আর কোন সাবজেক্ট পরীক্ষা দেব এটা ছিল আমাদের চয়েস। আমরা সাবজেক্ট গুলো বসালাম। আমরা প্রত্যেকটা, তখন আমাদের মেকানিক্যাল অ্যাসোসিয়েশন স্ট্রং, সিভিল অ্যাসোসিয়েশন স্ট্রং হয়ে গেল। আমরা নিজেরা ক্লাসরুমে কথা বললাম যে আমাদের এই স্লট আছে, কোন দিন কোন পরীক্ষা দিব এটা আমাদের ডিসিশন। তা আমরা সেটা বসানোর পরে সেই যখন সেটা সাবমিট করলো, টিচাররাও মেনে নিল। কিন্তু এরপরে টিচারদের একটাই কথা ছিল, কোনো পরীক্ষা ওলটপালট হওয়া চলবে না। এবং ওই যে আমাদের গন্ডগোলটা হলো, সময় মারামারি হলো, ছাত্র শিবিরের সাথে ভাঙচুর হলো, রাত 4টা বাজে, এখনো মনে পড়ে। শহীদ মিনারের ওখানে দাঁড়িয়ে একজন ছিল, আমরা বললো যে আমরা পরীক্ষা দিব না। তখন তহিদ ভাই দাঁড়িয়ে বললেন যে রুটিন আমাদের দেওয়া, যত কিছু হোক পরীক্ষা দিতে হবে। রাত 4টা পর্যন্ত, মানে ধরো 8টা-9টা থেকে রাত 4টা পর্যন্ত ভাঙচুর মিছিল মিটিং করে পরের দিন সকালে আমরা সবাই পরীক্ষা দিই। মানে দ্য থিং ওয়াজ সো গুড। মানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আজকে তানভীর তো বইটা অনেক বেশি যায়। আমি বছর 5 আগে একবার, আমি শেরে বাংলা হলের ছাত্র, আমাকে আমার হল থেকে ক্যান্টিনের ওনার ফোন করে ডেকে পাঠিয়েছিল, ভাই একটু আসেন আমার এখানে বাকি। বিশ্বাস করো আমি যে কি কষ্ট পাইছিলাম। মানে বুয়েট ক্যাম্পাসটা এত অসাধারণ একটা ক্যাম্পাস হয়ে গেছিল আমাদের 5-6 বছরের মধ্যে, বিশ্বাস করতে পারবো না। মানে এটা ছিল, ইটস এ প্লেস টু লিভ অ্যাকচুয়ালি, ইটস নট এ প্লেস যে আমরা পড়তে গেছি, উই ইউজ টু লিভ। মানে আমরা রাত্রে 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, মানে দিনের এমন কোনো ঘড়ির কাঁটা বলতে পারবা না যে আমরা ওই ক্যাম্পাসে ছিলাম। এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের আমরা যেতাম। ইট ওয়াজ ফ্যাবুলাস। মানে আমি কিভাবে ওন করি জায়গাটাকে আসলে বোঝাতে পারবো না। এবং সর্বশেষ আবরার হত্যাকাণ্ডের সময় যখন আমি যাই, তখন অ্যালামনাইদের পক্ষ থেকে কিছু বলার সময় আমার উপরে প্রচন্ড চাপ ছিল যে আমি ছাত্র রাজনীতির বিপক্ষে কিছু বলি। আমি কিন্তু বলতে পারি, কারণ আমার সময় ছাত্র রাজনীতি হচ্ছে ছিল সেটা অবিশ্বাস্য ছিল। মানে আমি নষ্ট হওয়া শুরু হয়েছিল আমাদের শেষের দিকে, যে যখন ছাত্রলীগের উপর ছাত্রলীগ হামলা করে সেখান থেকে শুরু হয়। বাট তারপরেও একটা জায়গা ছিল যেখানে আমাদের এই ক্যাম্পাসটা অসম্ভব সুন্দর ক্যাম্পাস। আমি জানি না তোমাদের সাথে কনসার্ট নিয়ে, সরি আমি বোধহয় তোমাদেরকে বোর করে ফেলছি নাকি ভাইয়ারা? আমি কি তোমাদের বোর করছি? আমরা শুনছি, অধীর আগ্রহ। আচ্ছা, বোর্ড হলে আমাকে কেটে দিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে আমি বলছিলাম যে ভাইয়া আমি পার্থ 13 ব্যাচের, আপনার কথা শুনছিলাম, আসলে খুবই ভালো লাগছে। মানে এইরকম একটা সময়ে আপনারা থাকতে পেরেছেন। আমরা আসলে তার ছিটে ফোটাও পাইনি। আমরা হচ্ছে ওই নষ্ট হয়ে যাওয়া, মানে পচে যাওয়া শেষ মুহূর্তটা হয়তো বা পেয়েছি। কিন্তু এরপরও ওই যে ক্যাম্পাস লাইফের কথাগুলো বলছি, খুবই ভালো লাগছে ভাই। আরো বলেন তাহলে আরো ভালো লাগবে। পার্থ, আমি একটা কথা বলি, তৈরি করে নিতে। আমি তোমাকে সত্যি কথা বোঝাতে পারবো না, আমি ক্রেডিট নিব না, আমি কখনো বলবো না যেটা আমি তৈরি, আমার কৃতিত্ব। কিন্তু ভাই একটা কথা বলি, তৈরি করে নিতে হয়। শোনো, বুয়েট ক্যাম্পাস সময় তৈরি করার অবস্থা ছিল না, তোমরা হয়তো অনেক বেশি রকমের নষ্ট সময় পেয়েছো। তোমরা কি তোমাদেরকে একটা মজার কথা, আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট, আমার সাথে সবচেয়ে বেশি খাতির ছিল 2জন টিচার। একজন হচ্ছে ডক্টর আয়রন নিশাদ, 3জন টিচার, ডক্টর আয়রন নিশাদ, কার্নি স্যার, আরেকজন ছিলেন জিআরসি। 3জনে কি আমার ডিপার্টমেন্ট, ঠিক আছে? এদের সাথে এমন খাতির ছিল। আমি তোমাকে একটা মানে মজার একটা ঘটনা বলি, যে ডক্টর আয়রন নিশাদের বাসায় একদিন রাত্রেবেলা গল্প করতে করতে রাত 3টার সময় স্যারের ওয়াইফ, মানে ভাবি, তখন এসে রীতিমতো
মানে ষণ্ড মূর্তি ধারণ করে আমাদেরকে বাসা থেকে বের করতে। নিশাদ স্যারের সাথে আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি, জিআরসির বাসায় আড্ডা দিচ্ছি, রাত্রে 2টা বেজে গেছে। জিআরসি একটু আর্লি ঘুমিয়ে পড়তেন, জামাল চৌধুরী স্যার, উনি 2টা পর্যন্ত কথা বলেছি। জিআরসি স্যার ওনার মাকে খুব রেসপেক্ট করতেন, ওনার মা যখন এসে বললো এবার বন্ধ করো, তখন বন্ধ করলো। তো এই যে আমি একটা ডিপার্টমেন্টের, আমি একটা অন্য ডিপার্টমেন্টের, এই ব্যাপারটা ছিল। আমি সব ডিপার্টমেন্টে মুভ করতে পারতাম, আমি সব জায়গাতে যেতাম, স্যারদের সাথে সম্পর্ক ছিল আমাদের সময়। মানে আরেকটা মজার জিনিস তোমাদেরকে, এই বুয়েটের অনেক কিছু করার চেষ্টা করেছিলাম আমরা সবাই মিলে, পারিনি অনেক কিছু। যেমন তোমরা যে SM হলের সামনে যে ট্রায়াঙ্গুলার আইল্যান্ডটা দেখো, ওখানে একটা ভাস্কর্য দেখো না, শেখ মুজিবুর রহমানের একটা ভাস্কর্য আছে, দেখো। ভাই আমি তো যাইনি, আমাদের তো ঢোকার সুযোগ নেই। না SM হলের ওই যে শহীদ মিনার থেকে বের হয়ে আসলে একটা ট্রায়াঙ্গেল আইল্যান্ড আছে না জগন্নাথ হলের কর্নারে, যেখানে অনেকগুলো ভাস্কর্য আছে, উদয়ন স্কুলের সামনে। এক্স্যাক্টলি। তোমাদের একটা মজার তথ্য দিই, আমি 96 সালে পাস করেছি, 2013 সাল পর্যন্ত এই আইল্যান্ডের ট্যাক্স আমি দিয়েছি, কারণ এই আইল্যান্ডটা আমার নামে লিজ নেওয়া ছিল। হ্যাঁ, আমরা বুয়েট থেকে পরিকল্পনা করেছিলাম 1400 সাল যেবার বাংলাদেশে শতাব্দী চেঞ্জ হবে, ওখানে একটা অসাধারণ সুন্দর ভাস্কর্য করবো। ভাস্কর্যের নামই ছিল টাইম। এই ভাস্কর্যটা তখন মূল প্যাট্রন ছিলেন মোস্তফা মনোয়ার, এটার ভাস্করটা ছিলেন ডক্টর ভাস্কর আনোয়ার হোসেন। একটা ভাস্কর্য তৈরি করার কথা, ল্যান্ডস্কেপ করার কথা। আমার একটা ক্ষীণ ইচ্ছা ছিল তখন সেই সময়, যে SM হলের যে গেটটা দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে, ওইটা আমরা ভেঙে ফেলে যে কালচারাল বেল্টটা ঢাকা ইউনিভার্সিটিতে আছে, সেই কালচারাল বেল্টটাকে আমরা বুয়েটে নিয়ে আসি, এটা ছিল আমার উদ্দেশ্য। ওখানে একটা ভাস্কর্য পরিকল্পনা করছিলাম, একটা শতাব্দী উদযাপন পরিষদ নামে একটা উদযাপন পরিষদ করেছিলাম, যেখানে হয়তো কয়েক হাজার এখন তো লক্ষ টাকা হয়ে গেছে। একটা ফান্ড এখনো আছে তোমার DSW অফিসে। আমার প্যাট্রন ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ভিসি, আমাদের ভিসি ছিলেন তখন প্রফেসর শাহজাহান। কিন্তু আমি এটা করতে পারিনি বিভিন্ন কারণে, আমি শেষ পর্যন্ত করে উঠতে পারিনি। তোমরা যদি কখনো ইসে যাও, কি নাম, মিউজিয়ামে যাও, মিউজিয়ামে গেলে ভাস্কর আনোয়ার হোসেন মারা গেছেন, ওনার মা ও শিশু একটা ভাস্কর্য আছে, ওটা ওনার জীবনের শেষ ভাস্কর্য। সেটা কিন্তু হওয়ার কথা ছিল আসলে SM হলের ওই আইল্যান্ডটাতে, যেটা বুয়েট ডিবেটিং ক্লাবের ব্যানারে তখন আমরা একটা নেতৃত্বে আমরা একটা ক্লাব সংগঠন করি, হচ্ছে বুয়েট শতাব্দী উদযাপন পরিষদ। সেখানে যদি তুমি নামগুলো দেখো তোমাদের হয়তো অদ্ভুত লাগবে এখন। যেমন আমার কালচারাল টিমের প্রধান ছিলেন পশ্চিমবঙ্গের সুনীল গঙ্গোপাধ্যায়, আমার প্রকাশনার মূল ব্যক্তিত্ব ছিলেন, মানে যিনি দায়িত্বে ছিলেন, উনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের টিচার বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর। তো এই ধরনের লোকজন আসলে বুয়েট ডিবেটিং ক্লাবের সাথে একসময় অ্যাসোসিয়েটেড ছিল। আমি আসলে বুয়েট ডিবেটিং ক্লাবটাকে আমার নিজের ক্লাব, কিন্তু আমি ওখানে আমার অসম্ভব ভালো লাগে, কিন্তু আসলে আমি বুয়েটটাকেও, মানে এই লোকগুলো কিন্তু একসময় বুয়েটের সাথে বিভিন্নভাবে অ্যাসোসিয়েটেড ছিল। তোমরা, আমরা বুয়েট বললে আমরা যে প্রিভিলেজটা পেতাম আমরা ক্যাশ করেছি সেটাকে ভয়ঙ্কর ভাবে, কিন্তু খারাপ ভাবে করি, এবং অনেস্টলি বলছি খারাপ ভাবে হয়তো করতে পারিনি। ওই যে ভাস্কর্যটার কথা বলো, ভাস্কর্যটা এখন ঢাকা মিউজিয়ামে আছে, ভাস্কর আনোয়ার হোসেনের শেষ ভাস্কর্য হিসেবে। ওই ভাস্কর্যটা হওয়ার কথা ছিল ওই আইল্যান্ডটার মধ্যে, যেটা আসলে বুয়েট ডিবেটিং ক্লাবের একটা উদ্যোগ। যেমন আর আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল, আমরা একজন আরেকজনের পিঠ চাপ দিয়ে চলতাম, মানে ঘাড়ে হাত দিয়ে চলতাম, টান দিয়ে। ওকে তুমি জিজ্ঞেস করো, ও সারা জীবনে কোনো ডিবেটের প্রোগ্রাম হয়তো বা দেখেছে, কিন্তু কোনদিন ডিবেট করে, কোনদিন বিতর্ক করে, কিন্তু হি ওয়াজ এ প্যাট্রন ফর আস। এখন তো এই যে আমরা একজন আরেকজনকে সাপোর্টিভ রোল, এই ব্যাপারটা অ্যাক্রস দ্য ক্যাম্পাস সবার মধ্যে হয়েছে। সে কোন দল করে, কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, আমি জানি না, কেউ যদি এখানে থেকে থাকো আমাকে ক্ষমা করবা। আমরা শুধু একটা ব্যাপারে খুব এগেইনস্টে ছিলাম, সেটা হচ্ছে ছাত্র শিবির।
ছাত্র শিবিরকে আমরা কোনোভাবে প্রশ্রয় দিইনি। সেটা বাদ দিয়ে বাকি যে কোনো দল করলে আমরা তাদেরকে কিন্তু অলওয়েজ আমরা প্রত্যেকে প্যাট্রোনাইজ করি, প্রত্যেকে। সেটা হলের প্রোগ্রাম বলো, তোমার যে কোনো কিছু আমরা করতাম। আমি একদিন আমার তানভীরকে আমার বলা হয়নি, তুমি জানো একটা মজার ব্যাপার যে আমাদের রিলেশনশিপটা বোঝানোর জন্য বলতেছি। কম্পিউটার ল্যাবে একটা কর্মচারী ছিল, আমার নাম মনে নেই, ওনার মা যখন খুব হসপিটালে ছিল, আমি আর তানভীর যে ব্লাড দিয়ে এই জিনিসটা অ্যাপারেন্টলি এই ধরনের অ্যাক্টিভিটি বুয়েটে এখন অসম্ভব বেশি হয়। চন্দ্রনাথের মানুষের জন্য মানুষ যেটা ফাউন্ডেশন, যেটা অসাধারণ কাজ করে, কিন্তু আমার কাছে মিসিং ব্যাপারটা হচ্ছে বুয়েটের রিলেশনশিপ। তুমি জানো গত 7-8 বছর আগেও সেই বুয়েটের যে ল্যাবের কর্মচারীটা, সে আমাকে খুঁজে বের করে, তার মা এখনো বেঁচে আছে, উনি আর অনেকদিন বেঁচে থাকুক আমি চাই, উনি ওনার মার বানানো 8-10টা চিতই পিঠা আর মরিচ ভর্তা আমাকে খুঁজে বের করে দিলেন, যে আপনি আমার মার জন্য রক্ত দিচ্ছেন। মানে এটা আমি বোঝাতে চাচ্ছি যে এই ধরনের চ্যারিটি অ্যাক্টিভিটি অনেক 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 বেশি হয় এখন, কিন্তু কোথায় যেন সম্পর্কের ব্যাপার ক্ষেত্রে একটা বোধহয় ঘাটতি তৈরি, এটা রিকভার করতে হবে। এটা রিকভার তৈরি করতে হবে, কারণ বেসিক্যালি তোমরা যারা বুয়েটে আসো প্রত্যেকের মানসিকভাবে আমি বিশ্বাস করি বেসিকটা ভালো। বুয়েটে অনেক জঘন্য ছেলে ছিল, তোমরা জানি না কে হলে যদি থাকো, হলের অ্যাক্টিভিটি দেখলে তোমরা বুঝতে পারো যে বুয়েটে কত ধরনের জঘন্য ছেলে পেলে থাকে, কিন্তু দে ওয়ার নেভার ইন দ্য সিন। তারা কখনো সামনে আসতে পারে, যদি আসতে পারতো তাহলে নষ্ট ব্যাপারটাই বইটা প্রতিষ্ঠিত হতো, যেটা এখন হতে পারে একটু ভিন্নভাবে অন্য ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় যে কালচারাল অ্যাক্টিভিটি বুয়েটে যেমন থাকা উচিত, কনসার্ট করাটা কোনো উদ্দেশ্য না, কনসার্ট আয়োজন করাটা হচ্ছে আমাদের মূল অ্যাক্টিভিটি। কারণ আমি গান গাইবো না, কনসার্টকে পারফর্ম করবো, কিন্তু এই যে আয়োজন, এই আয়োজনের মধ্যে যে টিম ডেভেলপ করে, সেটা হচ্ছে বুয়েটের মূল স্পিরিট, যে কোনো জায়গায় মূল স্পিরিট, যেটা বুয়েট কিন্তু করে। আমি এখন বুয়েটে যখন যাই, তোমরা হয়তো বিশ্বাস করবা কিনা আমি জানি না, আমি 96 সালে পাস করেছি, 24 বছর হয়ে গেছে, রাইট 24 বছর। এখনো জানো বুয়েট ক্যাম্পাসে যখন আমি ঢুকি, ধরো স্পেশালি 21শে ফেব্রুয়ারি রাতে আমি যখন যাই, আমার গাড়িটা কিন্তু আমি বুয়েটে পার্ক করি। বুয়েটের সিকিউরিটি অফিসার থেকে শুরু করে বলো সবাই ওই বিশ্বাসটুকু এখন আমাদেরকে করে। আসলে আমরা কেন আমাদের সেই জায়গাটা, রাতে যখন সব বন্ধ থাকে আমি গাড়িটা নিয়ে বলি যাবে নামি গাড়ি থেকে বাচ্চা কাজটা নামাই, তখন আমাকে দেখে বলে স্যার আসছেন, আমাকে বইটা ঢুকতে দেয়। অথচ আমার খুব কষ্ট লাগে যে বইটা একটা ছাত্রকে ঢুকিয়ে দিচ্ছে। তো পার্থের উদাহরণ দিচ্ছিলাম যে আসলে আমার মনে হয় আমার বোধহয় অনেক বেশি কথা বলছি, কারণ একটু ইমোশন টাচ করেছে আমাকে ক্যাম্পাসটা নিয়ে। তো এই জায়গাটাতে আমি বলছিলাম যে পাওনি, ঠিক আছে পাইনি, কিন্তু আমি পাইনি যেন অন্যরা পায়। এই স্পিরিটটা, এই অ্যাটিটিউডটাকে রাখতে হবে। যেমন আমি বলি আমি নবীনবরণ পাইনি, কিন্তু আমি নবীনবরণের আয়োজন, আমি ফেয়ারওয়েল পেয়েছি কারণ আমি ফেয়ারওয়েলের আয়োজন করি। তো এই যে জিনিসগুলা, এটা আসলে করতে হবে, কাউকে কাউকে শুরু করতে হবে। তোমরা পাওনি, টু বি অনেস্ট, আবরার মারা যাওয়ার পরে এই বুয়েট ক্যাম্পাসটা অসম্ভব সুবর্ণ সুযোগ আসছে আমাদের ক্যাম্পাসটাকে রিবিল্ড করা, এটা করতে পারো। বুয়েট রেডিও আমি অনেক আগে থেকে এই সম্পর্কে জানি, তানভীর এটার সাথে ইনভলভ হয়েছে, আমি এটার প্রোগ্রাম এক সময় শুনেছি কিছু কিছু। বুয়েট রেডিও কুড বি এ ভেরি গুড ভোকাল ফর দ্য হোল বুয়েট কমিউনিটি, ইট কুড বি ভেরি গুড ভোকাল। তোমরা এটা করতে পারো, চাইলে অভ্যাসটা ফিরিয়ে নিয়ে আসতে পারো। বাংলাদেশের মানুষ রেডিও শুনতে পারে, এফএম হওয়ার পর এখন প্রত্যেকের গাড়িতে যাতে করে এফএম বাজতেছে। তো তোমরা বুয়েটের এই রেডিওটাকে একটা গুড রোলে নিয়ে যেতে পারো। তোমরা দেশি বিদেশি বিভিন্ন অ্যালামনাইকে ইনভলভ করতে পারো বুয়েট এস্টাবলিশ করার জন্য। আমরা যখন এখন আড়ি পাতার বিভিন্ন পেজ দেখি, তোমরা দেখবা যে বিচ্ছিন্নভাবে অনেক ছেলে মেয়ে অনেক কিছু চেষ্টা করে যে একটা প্ল্যাটফর্ম করার জন্য, কেউ হয়তো বা ক্যারিয়ার কাউন্সিলিং, এগুলো অনেক কিছু করার চেষ্টা করছে। মানে কি আসলে
all of them are looking ahead to take part in বুয়েট। আমরা সবাই চাচ্ছি, তো তোমরা যারা বিভিন্ন জায়গায় বুয়েট ডিবেটিং ক্লাবে যেমন আছে, বুয়েট ডিবেটিং ক্লাবটা এক সুস্থ চর্চার জায়গা ছিল, সো ইট ওয়াজ গুড প্লেস টু হ্যাং আউট। আমরা বুয়েট ক্যাম্পাসে 1991 সালে যখন শুরু করি, 1991 সালের 6 থেকে 13 ডিসেম্বর আমরা বুয়েট ক্যাম্পাসে দ্বিতীয় জাতীয় বিতর্ক কর্মশালা করি, যেখানে সারা বাংলাদেশ থেকে প্রায় 400-500 লোক ছেলে মেয়ে পার্টিসিপেট করে। মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 1991 সালে যখন প্রোগ্রামটা করি, 91 সালের 18 মে আমরা ক্লাস শুরু করেছি। মানে ফার্স্ট ইয়ার, যাদের ক্যাম্পাসে কোনো ফুটিংস নেই, যাদের কোনো পরিচিতি নেই, কিন্তু আমরা যখন প্রোগ্রামটা করি, বিশ্বাস করো, ইউসু, বড় ভাই, হল, স্যার থেকে শুরু করে এমন কেউ নাই যে আমাদেরকে সাহায্য করে। আমাদের খুব অভাব ছিল টাকা পয়সা। আমরা ক্যাম্পাসে প্রোগ্রাম করেছিলাম, আমরা লাঞ্চের সময় একটা বড় ব্রেক দিতাম, যাতে লাঞ্চের দায়িত্বটা আমাদেরকে নিতে না। এখন মনে পড়ছে ছাত্রলীগের অরুদ্ধা ছিল, আর একজন নামটা শুনলে তোমাদের অনেকের হয়তো এখন অ্যালার্জি হবে, ছাত্রলীগের ডেভিড ভাই ছিল। এরা দুজন মিলে আমার ওই প্রোগ্রামের জন্য তখন 10,000 টাকা দিল, এবং সেই 10,000 টাকা দিয়ে সারা বাংলাদেশ থেকে আসা সমস্ত পার্টিসিপেন্টকে আমি একবেলা লাঞ্চ করি। তোমাদের সাথে অবিশ্বাস্য না, দিস ওয়াজ আওয়ার গোল। আর আমি এখনো বিশ্বাস করি দিস ইজ, মানে খারাপ সময় আসে, বাংলাদেশকে চিন্তা করো, বাংলাদেশ ব্রিটিশ আমলে শোষিত রাজ্য, শোষিত একটা অঞ্চল ছিল। 200 বছরের ব্রিটিশ শাসনে আদমজি পাটকল আর হাইকোর্ট ছাড়া আমরা কিছু পাইনি। হাইকোর্টটা কেন পাইছি? এটা ছিল বেসিক্যালি সেই সময়ের গভর্নরের বাসা, তার বাসা পছন্দ হয়নি, আলটিমেটলি এটা হাইকোর্ট। বাংলাদেশ কিছু পায়নি, পাকিস্তানের সময়ও আমরা কিছু পাইনি। 71-এর সময় একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে দিয়ে গেছে, 75 গেছে, অনেক কিছু গেছে, আমরা তো ঘুরে দাঁড়াতে পেরেছি। বুয়েট কেন পারে? তো একটা জিনিস মনে রাখতে হবে, আমি একটা কাজ করলে সেটার ফলাফল বা রিটার্ন বলতে আমরা যেটা বুঝি, এটা যদি আমি নিজেই আশা করি যে আমাকে পেয়ে যেতে হবে, দ্যাট উড বি রং। এটা করলে কোনো লং টার্মে কাজ করা যায়। বাট বুয়েট ক্যাম্পাস ইজ স্টিল এ ফ্যান্টাস্টিক প্লেস। তোমাদের মতো ছেলেমেয়ে যখন আজকে এই কথাগুলো, মানে আমি যতই বোর করে থাকি, আমি ফর্মালি সরি বলছি, কিন্তু এই কথাগুলো বলতে ভালো লাগছে আমার। তোমরা আসলে পারবা, চেঞ্জটা করে ফেলতে পারবা। এই বুয়েট ক্যাম্পাসটা একদিন হয়তো আবার সুন্দর হয়ে উঠবে, যেখানে আমরা যেটা স্বাচ্ছন্দ্য বোধ করবো। আমি আজকে এই মুহূর্তে আমি তানভীর আমার সঙ্গে বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে আসছি। এই গ্র্যাজুয়েট ক্লাবে আমি আমাদের ফ্যামিলি নিয়ে এসেছি। এখানে আমাদের বড় ভাইরা আছেন, আমাদের ওয়াইফ যারা ওয়াইফ এসছেন, আমাদের বাচ্চারা এসছে, মানে আমাদের 4 বছর 5 বছর 6 বছর সিনিয়র ভাইরাও যখন এখানে আছে, আমরা আনকমফোর্টেবল না, বরঞ্চ আমাদের কমফোর্টেবিলিটি আমাদের ফ্যামিলিকে একটা অদ্ভুত পরিবেশ দিচ্ছে। আমার ফ্যামিলি মনে করছে, তানভীরের ফ্যামিলি মনে করছে ফাদারের প্ল্যান। তো আমরা যে বুয়েটটাতে ছিলাম, সেই আমরা যখন বাইরে বেরিয়ে এসে সেই পরিবেশটা ধরে রাখতে পেরেছি, তোমরা কেন এটা রিবিল্ড করতে পারো? নিশ্চয়ই তোমরা পারো। বুয়েট আবার সুন্দর হবে। বুয়েটে এখন অনেক ক্লাব আছে, ক্লাব অ্যাক্টিভিটিগুলোর খুব প্রয়োজন আছে। তবে মাথায় রাখতে হবে যে ক্লাব অ্যাক্টিভিটির মধ্যে মানে ছোট ভাই বোন যারা আছো, হয়তো তোমরা জন্মাওনি, তোমার ছেলে মেয়ে হয়তো আমাদের ছেলে মেয়ে হয়তো তোমাদের চেয়ে বড় আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, যে কোনো কিছুর পেছনে কমিটমেন্ট থাকে। ইউ হ্যাভ টু হ্যাভ কমিটমেন্ট। ইফ ইউ হ্যাভ দ্যাট, তুমি হয়তো পারবা না, আজকে যে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট লেভেলে আছে সে হয়তো পাবা না, কিন্তু পরের কোনো একটা সেমিস্টারে কোনো একটা ছেলে মেয়ে তোমার আজকের এফোর্টটা নেই। আচ্ছা শোনো, তোমাদের অনেকজন মিলে কথা বলছিল, আমি একা কথা বলে সবাই চুপ করে দিচ্ছি, বুঝছো? এটা ঠিক হইতেছে না, সরি। আমি না ভাই, আমরা শুনছিলাম অনেক আগ্রহ নিয়ে। ভাই আপনাকে কি পরে আমরা আরেকটা শো এর